এই দুনিয়াতে যার বাবা মা থাকে না তার কেউ থাকে না। এক্স্যাক্টলি, মার্ক মাই পয়েন্ট। এই দুনিয়াতে যার বাবা মা নেই তার কেউ নেই, কেউ না। কথাটি বলে স্বাধীন নিজের চোখের পানি মুছে পিছনের দিকে ঘুরল। জরাজীর্ণ এতিমখানার ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকা স্বাধীনের অবয়বে এক অদ্ভুত বিষণ্ণতা খেলা করছিল। ঠিক সেই মুহূর্তে তার পেছনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক একজন লোক ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে এবং তার কাঁধে নিজের হাত রেখে সান্ত্বনা স্বরে বলতে শুরু করে। আরে মামা, কষ্ট পায়েন না। এই দুনিয়াতে এতিমদের কোনো জায়গা নেই। তাদেরকে কেউ ভালোবাসে না। যেমন দেখেন, আমারে কেউ ভালোবাসে না, কিন্তু দিব্যি আছি। তবে আপনি চিন্তা কইরেন না, আমি কাউরে পাশে না পাইলেও আপনি পাবেন আমাকে সবসময় নিজের পাশে। কথাটি বলে রফিক স্বাধীনকে পরম মমতায় জড়িয়ে ধরল। রফিক স্বাধীনের দিকে বয়সে বেশ অনেকটা বড় হলে পরে তার ব্যবহার একদম বাচ্চাদের মতো সরল। খুব অল্প সময়ের মধ্যে সে স্বাধীনকে আপন করে নিয়েছে এবং স্বাধীনকে সে তার খুব কাছের মানুষ ভাবতে শুরু করেছে। স্বাধীন নিজেও বেশ অবাক হয়ে রফিকের এই ব্যবহারটা দেখছিল। মানুষ আসলে কতটা সহজ সরল হয় সেটা রফিককে না দেখলে বোঝা যেত না। রফিকের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে স্বাধীন তার চোখের মনির গভীরে এক হিমশীতল শূন্যতা নিয়ে তাকালো। রফিক ভাই, মানুষকে আসলেই নিঃস্বার্থ হয় নাকি বিপদের সময় সবাই পিঠ টান দেয়? আরে মামা, বিপদের কথা বাদ দেন। রফিক থাকতে আপনার কোনো ভয় নেই। চলেন, নিচে চলেন। ম্যানেজার সাহেব চিল্লাপাল্লা শুরু করেছে। তারা নিচে নামতেই এতিমখানার করিডোরে কয়েকজন ছেলের জটলা চোখে পড়ল। তাদের মধ্যে সবচাইতে উদ্ধত ছেলে রকি এগিয়ে এসে বিদ্রূপের সুরে কথা বলতে শুরু করলো। কিরে স্বাধীন, আবার ছাদে গিয়ে কান্নাকাটি করছিলি বুঝি? তোর মতো এতিমের কান্নার জল মোছার লোক দুনিয়াতে নেই রে। মরে গেলেও কেউ জানবেও না। রকি, কার মৃত্যু কখন হবে আর খেয়ে জানবে না সেটা সময় বলে দেবে। সময় খুব ক্ষমতাশালী জিনিস। স্বাধীনের কণ্ঠে সেই গম্ভীর আভিজাত্য আর চোখের তীক্ষ্ণ চাহনি দেখে রকি এক মুহূর্তের জন্য থমকে গেল। সাধারণ কোনো এতিম ছেলের গলায় এমন শাসনের সুর থাকার কথা নয়। কেউ জানে না এই মলিন জামার আড়ালে লুকিয়ে আছে এক দুর্ধর্ষ মাফিয়া কিং, যার এক ইশারায় আস্ত একটা শহর স্তব্ধ হয়ে যেতে পারে। এতিমখানার ডাইনিং হলের পরিবেশটা সবসময় থমথমে থাকে। এখানে খাবারের সুগন্ধের চেয়ে ভয়ের গন্ধটা বেশি পাওয়া যায়, বিশেষ করে যখন মুন্না আর তার দলবল সেখানে উপস্থিত থাকে। মুন্না এই এতিমখানার অঘোষিত ডন। তার ইশারায় এখানে সব কিছু চলে। স্বাধীনের মতো শান্ত আর অন্তর্মুখী ছেলের উপর টর্চার করাটা মুন্নার নিত্যদিনের বিনোদন। আজ ডাইনিং হলের এক কোণে বসে স্বাধীন তার থালায় থাকা আধা পোড়া রুটিটা ছিঁড়ছিল। ঠিক তখনই মুন্না তার 3 সাংঘাত বিপ্লব, যোশী আর কালুকে নিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ালো। মুন্না লাথি দিয়ে স্বাধীনের সামনে চেয়ারটা সরিয়ে দিয়ে টেবিলের ওপর বসে পড়ল। কিরে স্বাধীন, খাবার কি গলায় আটকে যাচ্ছে নাকি খুব আয়েশ করে খাচ্ছিস? দেখছিস না আমরা সামনে দাঁড়িয়ে আছি, একবার উঠে দাঁড়ানোর প্রয়োজন মনে করলি না? মুন্নার কথা শুনে তার সাঙ্গতরা অট্টহাসিতে ফেটে পড়ল। হলের অন্য ছেলেরা যারা সবাই এই এতিমখানাতেই বড় হচ্ছে, তারা ভয়ে মাথা নিচু করে খাবার গিলছে। কেউ স্বাধীনের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কিন্তু স্বাধীন নির্বিকার। সে মুন্নার দিকে একবার তাকালোও না। তার দৃষ্টি স্থির রুটির দিকে। দেখছেন মুন্না ভাই, এই ছেলে মনে হয় কানে শোনে না। আপনি সামনে আসলেন আর ও এখনো রুটি ছিঁড়ছে। ডন সেজে আছে একদম। কানে শুনে ঠিকই রে যোশী, কিন্তু কলিজা নেই তো, তাই ভয় পাথরের মতো হয়ে আছে। কিরে স্বাধীন, জিভ কি ইঁদুরে খেয়ে ফেলেছে? উত্তর দিচ্ছিস না যে? মুন্না হঠাৎ স্বাধীনের গ্লাসের পানিটা তুলে নিয়ে স্বাধীনের মাথায় ঢেলে দিল। পানিটা স্বাধীনের চোখের পাতা বেয়ে তার জরাজীর্ণ পাঞ্জাবিতে গিয়ে পড়ছে। স্বাধীন ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার শরীরের পেশিগুলো এক মুহূর্তের জন্য টানটান হয়ে উঠল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে শান্ত করে ফেলল। আন্ডারওয়ার্ল্ডের সেই নিষ্ঠুর মাফিয়া কিং এখন এক অসহায় অবহেলিত ছেলের ছদ্মবেশে নিজেকে লুকিয়ে রেখেছে। তার ভেতরের নেকড়েটা এখন বন্দি।
মুন্না ভাই, আপনার হাত থেকে পানিটা পড়লো, কোনো সমস্যা নেই, আমি মুছে নিচ্ছি। মুছবি মানে? আমি কি তোকে মুছতে বলেছি? তুই আমার কথার উত্তর দিবি। কাল যে তোকে স্টোর রুম পরিষ্কার করতে বলেছিলাম, করিসনি কেন? আমার হুকুম অমান্য করার সাহস তোকে কে দিল? শরীরটা ভালো ছিল না মুন্না ভাই, তাই সময় পাইনি। শরীর ভালো ছিল না? দাঁড়া, আমরা তোর শরীর মালিশ করে ঠিক করে দিচ্ছি। মুন্না ভাই, একে আজ একটু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া দরকার, অনেক বেশি কথা বলছে আজকাল। মুন্না চোখের ইশারায় বিপ্লব আর যোশীকে নির্দেশ দিল। তারা দুজনে মিলে স্বাধীনের 2 হাত ধরে হিড়হিড় করে টেনে ডাইনিং হলের পেছনে থাকা সেই অন্ধকার টর্চার সেলে নিয়ে যেতে শুরু করলো। এতিমখানার এই পরিত্যক্ত ঘরটা সবার কাছে এক বিভীষিকা। রফিক সাহেব দূর থেকে দৃশ্যটা দেখেও ভয়ে এগিয়ে আসতে পারলেন না। তিনি জানেন মুন্নার ক্ষমতার দাপট কত দূর। স্বাধীনকে যখন সেই অন্ধকার ঘরে আছাড় দিয়ে ফেলা হলো, তখন বাইরে বৃষ্টির শব্দ আর মুন্নাদের জুতোর শব্দ মিলেমিশে এক ভয়ঙ্কর গুমট পরিবেশ তৈরি করেছে। তোকে আজ এমন শিক্ষা দিব যে জীবনে আর আমার অবাধ্য হওয়ার কথা ভাববে না। জোসে, লোহার পাইপটা বের কর। যোশী এক কোণ থেকে মরিচা ধরা একটা শক্ত পাইপ বের করে আনলো। মুন্না সেই পাইপটা দিয়ে স্বাধীনের পিঠে সজোরে আঘাত করলো। সপাং করে একটা শব্দ হলো। স্বাধীনের পিঠের চামড়া ফেটে রক্ত ঝরতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্বাধীনের মুখ দিয়ে কোনো আর্তনাদ বের হলো না। সে শুধু দাঁতে দাঁত চেপে ফ্লোরটা আঁকড়ে ধরে রাখলো। কিরে, লাগে না? তোর চামড়া কি কন্ডারের নাকি? এই যে জোশী, কালো তোরা দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর, এটাকে আজ পিটিয়ে মরা করে ফেল। শুরু হলো এক অমানসিক তাণ্ডব। 3-4 জন মিলে স্বাধীনকে লাথি ঘুষি আর পাইপ দিয়ে আঘাত করতে লাগলো। স্বাধীন একবার মেঝের দিকে তাকাচ্ছে, একবার মুন্নার দিকে। তার চোখে কোনো ভয় নেই, বরং সেখানে এক গভীর গাড়িতে হিসাব চলছে। সে গুনে দেখছে আজ কতগুলো আঘাত তার পায়ে পড়ল। প্রতিটি আঘাতের বদলা সে নেবে, কিন্তু আজ নয়। আজ সে কেবলই এক অবহেলিত সাধারণ ছেলে। কালু স্বাধীনের চুলে মুঠে ধরে তার মাথাটা দেয়ালের সাথে সজোরে আঘাত করলো। স্বাধীনের কপাল ফেটে রক্তে তার মুখটা ভিজে গেল। এখন বল স্বাধীন, কার পা ধরবি মাপ চাওয়ার জন্য? আমাদের মুন্না ভাইয়ের পা ধরবি নাকি আমাদের সবার? তাড়াতাড়ি বল। মাফ তো সেই চায় যে অপরাধ করে। আমি তো কোনো অপরাধ করিনি কালু, আর সময় কারোর জন্য এক জায়গায় থেমে থাকে না। এখনো মুখে মুখে কথা? জোশী, ওর আঙুলগুলো জুতোর নিচে পিষে দে, দেখি এরপর কিভাবে ও এই ভাব নিয়ে ঘুরে বেড়ায়। মুন্নার নির্দেশে যোশী স্বাধীনের হাতের ওপর জুতোর হিল দিয়ে সজোরে চাপ দিতে শুরু করলো। স্বাধীন তীব্র যন্ত্রণায় চোখ বন্ধ করলো। তার মনে পড়ে যাচ্ছিল আন্ডারওয়ার্ল্ডের সেই রাতগুলোর কথা, যেখানে তার এই ইশারায় শত শত মুন্নাদের সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেওয়া হতো। কিন্তু আজ তাকে সহ্য করতে হবে। তার আসল মিশন সফল করার জন্য এই ছদ্মবেশ আর এই অত্যাচার সহ্য করা অতি জরুরি। প্রায় 1 ঘন্টা ধরে চলল এই পৈশাচিক লীলা। স্বাধীন এখন রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আজ এই পর্যন্তই থাক। কাল যদি দেখি তুই আবার আমার মুখের উপর কথা বলছিস, তাহলে তোর পা দুটো চিরকালের জন্য অকেজো করে দিব। চল রে সবাই, এর এখানে পড়ে থাকাটাই ঠিক আছে। মুন্না আর তার দলবল হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। অন্ধকার ঘরে একা পড়ে রইল রক্তাক্ত স্বাধীন। কিছুক্ষণ পর রফিক সাহেব চুপি চুপি সেই ঘরে ঢুকলেন। স্বাধীনের অবস্থা দেখে তার কলিজা ফেটে যাওয়ার উপক্রম। তিনি তাড়াতাড়ি স্বাধীনের মাথাটা কোলে তুলে দিলেন। ও মামা, এ কি করলো ওই জানোয়ারগুলো? আমি বলেছিলাম না আমাদের মতন মানুষদের কেউই নেই। দেখেন আপনার কি দশা করেছে। আমি পানি আনছি, আপনি কথা বলেন মামা। রফিক ভাই, কান্না করবেন না, কিচ্ছু হয়নি আমার, শুধু কয়েকটা দাগ পড়েছে। কিছু হয়নি মানে? আপনার শরীর তো রক্তে ভেসে যাচ্ছে, চলেন ওষুধ লাগিয়ে দিই। না রফিক ভাই, কোনো ওষুধ না, আমাকে শুধু একটু একা থাকতে দিন, আমি ঠিক হয়ে যাব। রফিক সাহেবকে কোনো মতে বিদায় দিয়ে স্বাধীন দেয়াল ধরে উঠে দাঁড়ালো। তার শরীরের অসহ্য যন্ত্রণা, কিন্তু তার মস্তিষ্কে এখন শুধু একটি নাম জ্বলজ্বল করছে। মুন্না স্বাধীন তার পকেট থেকে এক টুকরো রুমাল বের করে কপালে চেপে ধরল।
জানালার বাইরে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে। বিজলির আলোয় স্বাধীনের মুখটা মুহূর্তের জন্য দেখা গেল। সেই মুখে এখন আর কোনো দয়া নেই, কোনো অসহায়ত্ব নেই, আছে শুধু এক ভয়ঙ্কর শিকারের স্থির দৃষ্টি। সে বৃষ্টির শব্দ ছাপিয়ে ফিসফিস করে মনে মনে বলল, মুন্না, তুই আজ আমার গায়ে যতটা রক্ত জড়িয়েছিস তার প্রত্যেকটা ফোঁটার জন্য তোকে পুরো 1 ড্রাম রক্ত দিতে হবে। সময় গণনা শুরু হয়ে গেছে। স্বাধীনের চেহারায় যে নৃশংস হাসি ফুটে উঠল, তা যদি মুন্না একবার দেখতে পেত তবে হয়তো এই মুহূর্তেই মারা যেত। এতিমখানার এই অবহেলিত ছেলেই যে আন্ডারওয়ার্ল্ডের কিং তা বোঝার মতো ক্ষমতা কারও নেই। স্বাধীন খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকারের দিকে এগিয়ে গেল, যেন সে কোনো অন্ধকার নরক থেকে তার ক্ষমতার সিংহাসনের দিকে ফিরে যাচ্ছে। গতরাতের অমানসিক টর্চারের পর আজ সকালটা যেন একটু বেশি গুমোট। স্বাধীনের সারা শরীর কালশিটে পড়ে গেছে, পিঠের ক্ষতগুলো জামার সাথে লেগে কামড়ে ধরছে, তবুও সে নির্বিকার। এতিমখানার বারান্দার এক কোণে বসে সে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখের মণিতে কোনো যন্ত্রণা নেই, আছে এক গভীর প্রশান্তি, যে প্রশান্তি ঝড়ের আগে প্রকৃতিতে দেখা যায়। ঠিক সেই সময় নিচতলা থেকে চিৎকার আর কান্নার শব্দ ভেসে এলো। মুন্না আজ আবার তার শিকার খুঁজে পেয়েছে। রহিম নামের ছোট এক ছেলেকে সে আজ টার্গেট করেছে। রহিম বয়সে অনেক ছোট, শরীরটাও বেশ রোগা, সে ভয়ে কাঁপছে। কিরে রহিম, তোকে বলেছিলাম না কালকের ওঠে আমার জন্য বাইরে থেকে দামি সিগারেট জোগাড় করে আনতে, আনিসনি কেন? মুন্না ভাই, আমার কাছে তো টাকা নেই, আমি কোথেকে আনবো? আমি এতিমখানার বাইরে যাওয়ার পারমিশন পাই না। দোহাই আপনার, আমাকে ছেড়ে দেন। টাকা নেই মানে চুরি করবি? ম্যানেজার সাহেবের ড্রয়ার থেকে টাকা সরাবি? আমার হুকুম মানেই আইন। ধর ওকে যোশী, আজ একেও স্বাধীনের জন্য স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক আছে মুন্না ভাই। এই রহিম, এদিকে আয়, তোর হাড়গুলো আজ একটু মটকাতে হবে। রহিম ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। সে বুঝতে পারছে মুন্নার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। যোশী আর কালু যখন রহিমের হাত ধরে মোচড় দিতে শুরু করলো, তখন রহিমের কান্নার শব্দ পুরো এতিমখানায় ছড়িয়ে পড়ল। রহিম সাহেব পাশেই দাঁড়িয়েছিলেন, কিন্তু মুন্নার রক্তচক্ষু দেখে তিনি এক পাও আগাতে সাহস পেলেন না। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো স্বাধীন। তার শরীরে ব্যান্ডেজ নেই, কিন্তু হাঁটার ধরনে এক রাজকীয় আভিজাত্য ফুটে উঠেছে। মুন্না ভাই, ছোট বাচ্চাটার ওপর হাত তোলা কি খুব বীরত্বের কাজ? স্বাধীনের গম্ভীর কণ্ঠস্বর শুনে মুন্না আর তার দলবল থমকে গেল। তারা কল্পনাও করতে পারেনি যে গতকালকে সেই মার খাওয়ার পর স্বাধীন আজ আবার তাদের সামনে দাঁড়ানোর সাহস পাবে। মুন্না মুখ থেকে চুইংগামটা ফেলে দিয়ে স্বাধীনের দিকে এগিয়ে এলো। কিরে এতিম সম্রাট, কালকের মার কি কম হয়েছিল? আবার চর্বি বেড়েছে তোর? রহিমের হয়ে ওকালতি করতে আসছিস? ওকালতি নয় মুন্না ভাই, যেটা বল সেটা বলি। রহিম ছোট ছেলে, ও চুরি করতে পারবে না, ওকে ছেড়ে দিন। মুন্না ভাই দেখছেন, এই ছেলেটা তো নিজেকে হিরো ভাবতে শুরু করেছে। স্বাধীন, তুই কি ভুলে গেছিস কাল রাতে তুই কিভাবে আমার পায়ের নিচে পড়েছিলি? আমি কিচ্ছু ভুলিনি রকি, প্রতিটি আঘাতের হিসাব আমার মস্তিষ্কে সেভ করা আছে। কিন্তু আজ আমি রহিমের জন্য এসেছি, ওকে ছেড়ে দাও, না হলে সময়টা তোমার জন্য ভালো হবে না। সময় ভালো যাবে না? তুই আমাকে হুমকি দিচ্ছিস? যোশী, কালু, রহিমকে ছাড়। আজ এই স্বাধীনকে সবার সামনে শেষ করে দিব। দেখি ওর কত বড় কলিজা। মুন্না এগিয়ে এসে স্বাধীনের কলার চেপে ধরল, কিন্তু আজ স্বাধীন আগের মতো নুয়ে পড়ল না। সে মুন্নার চোখের দিকে সরাসরি তাকালো। সেই চোখে এমন এক শীতল আগুন ছিল যে মুন্না এক মুহূর্তের জন্য শিউরে উঠল। তার মনে হলো সে কোনো সাধারণ মানুষের চোখের দিকে তাকাচ্ছে না, বরং এক হিংস্র নেকড়ের সামনে দাঁড়িয়ে আছে। তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পাবো? এই তোকে একটা চড় মারলে তুই ছিটকে পড়বি। মেরে দেখুন মুন্না ভাই, তুই মনে রাখবেন, আজকের পর এই এতিমখানায় আপনার রাজত্ব শেষ হতে চলেছে। এত বড় সাহস! কালু, ধর ওকে। কালু আর যোশী স্বাধীনের দিকে তেড়ে এলো, কিন্তু স্বাধীন এবার অদ্ভুত ক্ষিপ্রতায় সরে দাঁড়ালো। কালুর খুশিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের দেয়ালে গিয়ে লাগলো।
স্বাধীন কালুর কবজিটা এমনভাবে ধরল যে কালু যন্ত্রণায় চিৎকার করে উঠল। সাধারণ এক ছেলের গায়ে এত শক্তি কোত্থেকে এলো তা কেউ বুঝতে পারল না। মুন্না অবাক হয়ে তাকিয়ে দেখল তার সেরা দুই সাঙ্গাত এক স্বাধীনের কাছে নাস্তানাবুদ হচ্ছে। তুই তুই কি জুডো কারাতে জানিস? কোত্থেকে শিখলি এসব? এগুলো শেখার জিনিস নয় মুন্না ভাই, এগুলো টিকে থাকার অস্ত্র। আপনি তো শুধু দুর্বলদের উপর অত্যাচার করতে জানেন, আসলে সাথে লড়তে গেলে আপনার বুক কাঁপবে। চুপ কর, আজ তোকে মেরে ফেলবা। মুন্না তার পকেট থেকে একটা ধারালো ফোল্ডিং চাকু বের করলো। রহিমের কান্না থেমে গেছে। সে অবাক হয়ে বড় ভাইয়ের মতো স্বাধীনকে লড়তে দেখছে। মুন্না চাকুটা নিয়ে স্বাধীনের পেটে চালানোর চেষ্টা করলো, কিন্তু স্বাধীন এক হাত দিয়ে মুন্নার কবজি চেপে ধরল এবং অন্য হাত দিয়ে মুন্নার ঘাড়ে এক প্রচণ্ড আঘাত করল। মুন্না মাটিতে লুটিয়ে পড়ল। পুরো করিডোর পিনপতন নীরবতা। কেউ বিশ্বাস করতে পারছে না যে এই এতিমখানার অবহেলিত ছেলে স্বাধীন আজ মুন্নাকে মাটিতে নামিয়ে এনেছে। মুন্না ভাই, আপনি আজ থেকে আমার প্রতিদ্বন্দ্বী। আজ থেকে রহিমের গায়ে বা অন্য কারো গায়ে হাত তুললে আপনার এই হাতটা আমি ভেঙে দেব। এটা হুমকি নয়, এটা স্বাধীনের কথা। মুন্না মাটি থেকে কোনো মতে উঠে দাঁড়ালো। তার চোখে এখন ভয় আর অপমানের আগুন। সে বুঝতে পেরেছে স্বাধীন আর আগের সেই ছেলে নেই। সে স্বাধীনের দিকে আঙুল তুলে রাগে কাঁপতে কাঁপতে বলল, তুই অনেক বড় ভুল করলি স্বাধীন। তুই জানিস না আমার পেছনে কারা আছে। এই এতিমখানায় তুই আর শান্তিতে থাকতে পারবি না। তোর মরণ এখন আমার হাতে। আমার মরণ কোথায় লেখা আছে সেটা আমি জানি মুন্না ভাই, কিন্তু আপনার মরণ যে আমার হাতে লেখা সেটা আজ বুঝতে পারলাম। লড়াইটা এখন সমানে সমান হবে, দেখা যাক কার জেদ বেশি। মুন্না আর তার দলবল অপমানিত হয়ে সেখান থেকে চলে গেল। রহিম দৌড়ে এসে স্বাধীনকে জড়িয়ে ধরল। রফিক সাহেব ধীর পায়ে এগিয়ে এলেন। তার চোখে বিস্ময় আর আতঙ্ক মিশ্রিত। ও মামা, আপনি কি করলেন? মুন্নাকে হাত দিলেন? ও তো জানোয়ার, ও আপনাকে ছাড়বে না। রফিক ভাই, পশুর হাত থেকে বাঁচতে হলে শিকারী হতে হয়। এতকাল আমি চুপ ছিলাম, কিন্তু এখন সময় এসেছে জঞ্জাল পরিষ্কার করার। রহিম আর কাঁদবি না, আজ থেকে তোর কোনো ভয় নেই। স্বাধীন কথাগুলো বলে রহিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। কিন্তু তার প্রতিটি পদক্ষেপে এখন মিশে আছে যুদ্ধের দামামা। আন্ডারওয়ার্ল্ডের সেই কিং এখন জেগে উঠেছে। সে মনে মনে ভাবল, মুন্না তো মাত্র শুরু। এই শহরের প্রতিটি কোণ থেকে এখন পাপীদের রাজত্ব শেষ করতে হবে। স্বাধীনের আর মুন্নার এই দ্বন্দ্ব এখন পুরো এতিমখানার দোল বদলে দেবে। একদিকে ক্ষমতার দাপট, অন্যদিকে এক রহস্যময় আভিজাত্য। শুরু হলো এক নতুন অধ্যায়। এতিমখানার গতানুগতিক ভয়ের সংস্কৃতিটা যেন গত রাতের পর থেকে পাল্টাতে শুরু করেছে। মুন্নার পতন শুরু হয়েছে কিনা কেউ জানে না, তবে স্বাধীনের সেই রুখে দাঁড়ানো সবার মনে এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি করেছে। সকালে নাস্তার লাইনে মুন্না যখন আবার তার পুরনো দাপট দেখাতে এলো, তখন পরিবেশটা ছিল অন্যরকম। মুন্না তার দলবল নিয়ে লাইনের একদম সামনে গিয়ে দাঁড়ালো এবং এক ধাক্কায় রফিক সাহেবকে সরিয়ে দিয়ে ডাল আর রুটির বড় ডেকচিটা নিজের দখলে নিল। জসুই কালু, আগে আমরা খাবো, বাকিরা যা বেঁচে থাকবে তাই খাবে। আর রহিম কোথায়? ওকে বল আমার জুতোটা পালিশ করে দিয়ে আসতে। রহিম ভয়ে কাঁপতে কাঁপতে এক কোণে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে শান্ত কিন্তু দৃঢ় পায়ে এগিয়ে এলো স্বাধীন। তার পরনে সেই পুরনো পাঞ্জাবি, কিন্তু আজ তার হাঁটার মধ্যে এক অজেয় তেজ। সে সরাসরি মুন্নার সামনে গিয়ে দাঁড়ালো। মুন্না ভাই, লাইন সবার জন্য সমান। আপনি পেছনে যান আর রহিমের ওপর হুকুম চালানো বন্ধ করুন। হলের সবাই স্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। মুন্না রাগে ফুঁসতে ফুঁসতে স্বাধীনের চোখের দিকে তাকালো। তুই আবার শেষ? কালকে চটটা মনে হয় হজম হয়নি তোর। সর এখান থেকে, নালে এই গরম তেল তোর মুখে ঢেলে দিব। চেষ্টা করে দেখুন মুন্না ভাই, তবে মনে রাখবেন, আপনি যদি এক বালতি গরম ডাল ঢালেন তবে আমি আপনার পুরো সাম্রাজ্য জ্বালিয়ে দেব। রহিম, তুই এখানে আয়, লাইনে দাঁড়া। স্বাধীন রহিমের হাত ধরে টেনে এনে নিজের পাশে দাঁড় করালো।
মুন্নার সাঙ্গাত বিপ্লব আর কালু স্বাধীনের দিকে তেড়ে আসতে চাইল, কিন্তু স্বাধীন তাদের দিকে এমন এক স্থির ও শীতল দৃষ্টিতে তাকালো যে তারা এক পা এগিয়েও থেমে গেল। স্বাধীনের চোখে আজ কোনো সাধারণ এতিমের করুণা নেই, সেখানে যেন এক প্রাচীন যুদ্ধের সেনাপতির গাম্ভীর্য। জোশী, মারুকে কি দেখছিস? মুন্না ভাই, মুন্না ভাই, ওর চোখগুলো দেখছেন কেমন কেমন জানি লাগছে। ভয় পেও না যোশী, ভয় মানুষের দুর্বলতা। মুন্না ভাই, আপনি একা লড়াই করতে শিখুন। চামচাদের ভরসায় দাদাগিরি করা বন্ধ করুন। মুন্না আর সহ্য করতে পারল না, সে ঝাঁপিয়ে পড়ল স্বাধীনের ওপর, কিন্তু স্বাধীন খুব সাবলীলভাবে মুন্নার আক্রমণ প্রতিহত করল। সে মুন্নার হাতটা মুচড়ে দিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। মুন্না যন্ত্রণায় কোকিয়ে উঠল। এতিমখানার ইতিহাসে এই প্রথম কেউ মুন্নাকে এভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে লাইনে দাঁড়িয়ে থাকা ছোট বড় সব ছেলের মধ্যে এক চাঞ্চল্য তৈরি হলো। তারা একে অপরের দিকে তাকালো। প্রথমে নিচু স্বরে, তারপর উচ্চ স্বরে তারা চিৎকার করতে শুরু করলো। স্বাধীন ভাই, স্বাধীন ভাই, আপনি চালিয়ে যান, আমরা আপনার সাথে আছি। জরাজীর্ণ ডাইনিং হলটা আজ স্লোগানে কেঁপে উঠল। মুন্নার প্রতি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আজ আগ্নেয়গিরির মতো ফেটে বের হচ্ছে। রফিক সাহেবও আবেগে কেঁদে ফেললেন। তিনি জীবনেও ভাবেনি এই এতিমখানায় কেউ মুন্নার বিরুদ্ধে আওয়াজ তুলবে। স্বাধীন মুন্নাকে ছেড়ে দিয়ে এক ঝটকায় সরিয়ে দিল। মুন্না ভাই, এই আওয়াজটা শুনুন। এটা ভয়ের নয়, এটা স্বাধীনতার আওয়াজ। আজ থেকে এই এতিমখানায় কেউ কারোর উপর জোর খাটাবে না। যে কাজ করবে সে সম্মান পাবে, যে অত্যাচার করবে সে এই এতিমখানায় থাকতে পারবে না। তুই তুই তোকে কি মনে করিস? তুই তো এক ছাপোষা এতিম। আমি কে সেটা জানার সময় আপনার এখনো হয়নি মুন্না ভাই। তবে মনে রাখবেন, বাঘ যখন শিকার করতে বের হয় তখন সে গর্জন করে না, সে নিঃশব্দে গাড় মটকে দেয়। আপনার গাড়টা কিন্তু এখন আমার আয়ত্তে। স্বাধীন কথাগুলো বলে খাবার নিয়ে নিজের জায়গায় গিয়ে বসলো। মুন্না আর তার দলবল অপমানে মুখ কালো করে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় মুন্না আর চোখে স্বাধীনের দিকে তাকালো। সেই চাহনিতে ছিল চরম ঘৃণা আর প্রতিশোধের নেশা, কিন্তু স্বাধীন সেদিকে ভ্রুক্ষেপ করল না। রহিম আর অন্য ছোট ছেলেরা স্বাধীনের চারপাশে এসে বসলো। তাদের চোখে এখন স্বাধীনের জন্য পাহাড় সমান শ্রদ্ধা। স্বাধীন ভাই, আপনি এত সাহস কোথা থেকে পেলেন? মুন্না ভাই তো পুলিশের ভয় পায়। রহিম, ভয় পাওয়াটা অভ্যাস আর প্রতিবাদ করাটা সাহস। তুই যদি একবার মাথা উঁচু করিস, দেখবি পুরো পৃথিবী তোর পায়ে লুটোপুটি খাচ্ছে। স্বাধীনের এই ব্যক্তিত্ব দেখে এতিমখানার বড়রা পর্যন্ত অবাক। তারা বলাবলি করতে লাগলো, স্বাধীন কি আসলে সাধারণ কোনো ছেলে? তার কথা বলার ধরন আর তার লড়াই করার কৌশল আর তার চোখের গভীরতা কোনো সাধারণ মানুষের মতো নয়। স্বাধীন যখন সবার সাথে গল্প করছিল, তখন তার পকেটে থাকা অত্যন্ত দামি ঘড়িটা একবার বিপ করে উঠল। সে সময়টা দেখে নিল। তার আন্ডারওয়ার্ল্ডের মিশন এখন চূড়ান্ত পর্যায়ে। সে মনে মনে হাসল। একদিকে এতিমখানার মুক্তি, অন্যদিকে পুরো শহরের মাফিয়া জগৎকে নিজের কবজায় আনা দুটো কাগজই সে নিখুঁতভাবে করছে। রফিক ভাই, আজ বিকেলে আমাকে একটু বাইরে যেতে হবে, ম্যানেজার সাহেবকে সামনে নিয়ে। মামা, আপনি এখন আমাদের হিরো। ম্যানেজার কেন, স্বয়ং ডিরেক্টর আসলেও আমি আপনাকে রক্ষা করব। আপনি নির্ভয়ে যান। স্বাধীন মুচকি হাসল। সে জানে বাইরে তার জন্য এক কালো এসইউভি আর তার বিশ্বস্ত দেহরক্ষীরা অপেক্ষা করছে। ছদ্মবেশটা এখনো ধরে রাখতে হবে, কারণ মুন্নার পেছনের বড় রাঘব বোয়ালদের টেনে বের করার এটাই সেরা সময়। লড়াইটা এখন আর শুধু এতিমখানার গণ্ডিতে নেই, এটা এখন বিশাল এক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চলেছে। এতিমখানার বিকেলের আকাশটা আজ রক্তিমাভা ধারণ করেছে। সারাদিনের উত্তেজনার পর স্বাধীন বুঝতে পারছিল মুন্না এতটা সহজে হার মানার পাত্র নয়। মুন্নার চোখে যে আক্রোশ সে দেখেছে তা কেবল ব্যক্তিগত অপমানের নয়, বরং কোনো বড় স্বার্থে আঘাত লাগার ফল। স্বাধীন চুপি চুপি এতিমখানার পেছনের ভাঙা পাঁচিল দিয়ে বেরিয়ে এলো।
তার পরনের সেই মলিন পাঞ্জাবি থাকলেও তার চলনে এখন বাঘের ক্ষিপ্রতা। সে লক্ষ্য করল মুন্না আর যোশী খুব সাবধানে চারপাশ দেখে একটা পুরনো জেপে করে বনের ধারের নির্জন রাস্তার দিকে যাচ্ছে। স্বাধীন নিঃশব্দে তাদের পিছু নিল। যোশী, জলদি চালা। আকরাম ভাই বেশিক্ষণ অপেক্ষা করতে পছন্দ করে না। আজ ড্রাগসের বড় একটা চালান হাত বদল হবে। ওই স্বাধীন ছেলেটা আমাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। ওর ব্যবস্থা আজই করতে হবে। মুন্না ভাই, ওই ছোকরা কোত্থেকে যে এত শক্তি পেল বুঝলাম না। তবে তবে আকরাম ভাই জানলে কিন্তু আপনার উপর খেপবেন। হ্যাঁ, জিপটা গিয়ে থামলো শহরের উপকণ্ঠে একটা পরিত্যক্ত গুদামের সামনে। জায়গাটা ড্রাগস ডিলারদের জন্য স্বর্গরাজ্য। স্বাধীন অন্ধকারের আড়ালে ঝোপের মধ্যে লুকিয়ে সব দেখছিল। গুদামের সামনে দাঁড়িয়ে আছে কালো গ্লাস লাগানো কয়েকটা দামি গাড়ি। সেখান থেকে বেরিয়ে এলো এক বিশাল দেহী লোক, আকরাম। সে এই অঞ্চলের কুখ্যাত ড্রাগস ডিলার। মুন্নাকে দেখেই আকরামের মুখটা কুটিল হাসিতে ভরে উঠল। কিরে মুন্না, চালানের খবর কি? মালগুলো সব এতিমখানার স্টোররুমে ঠিক মতো রাখা আছে তো? পুলিশ কিন্তু এখন খুব কড়াকড়ি করছে। আকরাম ভাই, সব ঠিক আছে। এতিমখানা তো নিরাপদ জায়গা, ওখানে কেউ সন্দেহ করে না। কিন্তু ঝামেলা পাকিয়েছে ওই স্বাধীন নামের একটা ছেলে। ও সব কাজে নাক করাচ্ছে। আড়ালে দাঁড়িয়ে থাকা স্বাধীন কথাগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। সে কল্পনাও করতে পারেনি যে মুন্না এত বড় একটা অপরাধের সাথে জড়িত। মুন্না আসলে কেবল একজন ছোটখাটো গুন্ডা নয়, সে আকরামের মতো ভয়ঙ্কর ড্রাগস ডিলারের প্রধান সহযোগী। স্বাধীন? কি স্বাধীন? আমাদের ব্যবসায় যদি কেউ বাধা দেয় তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। মনে রাখিস মুন্না, কালকের চালানে যদি কোনো সমস্যা হয় তবে তোর কলিজা আমি ছিঁড়ে ফেলবো। না না আকরাম ভাই, আমি সব সামলে নিব। ওই স্বাধীনকে আজ রাতেই একটা ফোন দিয়ে ফাঁসিয়ে দিব। তারপর ওর মরা মুখ কেউ দেখতে পাবে না। মালগুলো কালকে সকালে আপনার ট্রাকে তুলে দিব। ভালো, এই নে তোর অগ্রিম টাকা। কাজ শেষ হলে বাকিটা পাবি। মনে রাখিস, এই শহরে আমার কথার বাহিরে কিছু চলে না। আকরাম একটা মোটা টাকার বান্ডিল মুন্নার হাতে দিল। মুন্না লালসার দৃষ্টিতে টাকার দিকে তাকিয়ে হাসলো। স্বাধীন শব্দটা নিজের স্মার্টফোনের হিডেন ক্যামেরার রেকর্ড করে নিল। তার চোখে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে এতদিন শুধু নিজের অপমানের বদলা নিতে চেয়েছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে পুরো এতিমখানার ছেলেদের ভবিষ্যৎ এই বিষাক্ত ড্রাগসের ব্যবসার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। মুন্না, তুই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিস, সেটা মানা যায়, কিন্তু এই মাসুম ছেলেগুলোর মাথা গোজার ঠাইকে তুই নরক বানিয়ে ফেলেছিস। এটা আমি ক্ষমা করব না। আকরাম আর তুই দুজনকে আজ আমি মাফিয়া কিংয়ের আসল রূপটা দেখাবো। মুন্না আর যোশী জিপে উঠে আবার এতিমখানার দিকে রওনা দিল। স্বাধীন সেখান থেকে কিছুটা দূরে সরে এসে তার সেই বিশেষ স্যাটেলাইট ফোনটা বের করলো। ফোনটা কানে দিতেই ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ইয়েস বস, অর্ডার প্লিজ। আমার এতিমখানার আশেপাশে আমাদের স্পেশাল টিম মোতায়েন করো। নজর রাখো আকরাম নামের এক ড্রাগস ডিলারের উপর। কাল ভোরে একটা বড় চালান বের হবে। আমি চাই মুন্না আর আকরামকে হাতে নাতে ধরতে, কিন্তু মনে রাখবে আমার পরিচয় যেন ফাঁস না হয়। আমি ওদের আমার নিজের হাতে শেষ করতে চাই। ফোনের ওপাশ থেকে উত্তর এলো, কপি দা বস, কাজ হয়ে যাবে। স্বাধীন ফোনটা পকেটে রেখে শান্ত পায়ে অন্ধকারের বুক চিরে আবার এতিমখানার দিকে হাঁটতে শুরু করলো। তার হাঁটার ছন্দে এখন কোনো ক্লান্তি নেই, আছে এক অমোঘ সংকল্প। এতিমখানার সেই সাধারণ ছেলেটি এখন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং হিসেবে তার সাম্রাজ্য রক্ষার মিশনে নেমেছে। মুন্না জানে না সে কার কার পাঙ্গা নিয়েছে। আগামীকালকের সূর্যোদয় মুন্নার জন্য অন্ধকার নিয়ে আসছে। আকরামের সাথে মুন্নার সেই গোপন মিটিং দেখার পর থেকে স্বাধীনের চোখের পাতা এক মুহূর্তের জন্য এক হচ্ছে না। সে এখন আর শুধু একজন প্রতিবাদী যুবক নয়, সে এখন এক অদৃশ্য শিকারী। মুন্না কোথায় যাচ্ছে, কার সাথে ফিসফিস করে কথা বলছে, এমনকি সে কতবার পানির গ্লাসে চুমুক দিচ্ছে, সবকিছুই স্বাধীনের তীক্ষ্ণ নজরে বন্দী।
স্বাধীন বুঝতে পেরেছে এই এতিমখানার পবিত্রতাকে মুন্না আর আকরাম মিলে নরক বানিয়ে ফেলেছে। তাদের এই ড্রাগস নেটওয়ার্ক উপড়ে ফেলতে হলে এখন সরাসরি অ্যাকশনে যেতে হবে। জোশী, আজ রাত 12টার পর পেছনের গেটটা খোলা রাখবি। আকরাম ভাইয়ের লোক আসবে স্টোর রুম থেকে প্যাকেটগুলো নিয়ে যেতে। মনে রাখিস, স্বাধীন যেন টের না পায়। এই ছেলেটা আজকাল বড্ড বেশি নজরে রাখছে আমাদের। চিন্তা করবেন না মুন্না ভাই, কালু ওই ছোকরার ওপর নজর রাখছে। ও এখন নিজের ঘরে শুয়ে আছে। মুন্না আর যোশী যখন ষড়যন্ত্রে ব্যস্ত, তখন স্বাধীন এতিমখানার এক অন্ধকার কোণে দাঁড়িয়েছিল। সে নিঃশব্দে তার পকেট থেকে একজোড়া বিশেষ হাইটেক ইয়ারবাড কানে দিল। সে মুন্নাদের প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল, কারণ সে আগেই মুন্নার পাঞ্জাবিতে একটা ক্ষুদ্র লিসেনিং ডিভাইস লাগিয়ে দিয়েছিল। মুন্নাদের পরিকল্পনা শোনার পর স্বাধীনের মুখে এক তাচ্ছিল্যর হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে এতিমখানার একদম ভেতরে তার গোপন ডেরায় চলে এলো, যেখানে সে নিজের কিছু জরুরি জিনিস লুকিয়ে রাখে। এবার সময় হয়েছে আমার লোকদের সতর্ক করার। মুন্না ভাবছে সে খুব চালাক, কিন্তু সে জানে না সে কার দাবার গুটি হয়ে গেছে। স্বাধীন তার জরাজীর্ণ তোষকের তলা থেকে একটা স্লাইড করা বিশেষ বাক্স বের করলো। তার ভেতরে রাখা ছিল একটি অত্যাধুনিক এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন। ফোনটি হাতে নিতেই স্বাধীনের চোখের দৃষ্টি বদলে গেল। সে এখন আর এতিমখানার অবহেলিত ছেলে নয়, সে এখন আন্ডারওয়ার্ল্ডের সম্রাট। সে দ্রুত একটি বিশেষ নম্বরে কল করলো। ওপাশ থেকে মুহূর্তেই তার ডান হাত এবং প্রধান সেনাপতি জাব্বারের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ইয়েস বস, আপনার নির্দেশের অপেক্ষায় আছি। সব টিম পজিশনে আছে। জব্বার, ভালো করে শোনো। মুন্না আর আকরাম আজ রাত 12টায় এতিমখানার স্টোর রুম থেকে ড্রাগসের বড় একটা চালান সরাতে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় খবর হলো, এই নোংরা খেলার পেছনে এতিমখানার ভেতরই একজন রাঘব বোয়াল মদত দিচ্ছে। আমি খোঁজ পেয়েছি, আমাদের এতিমখানার ম্যানেজার সাহেব নিজে এই ড্রাগস ডিলিংয়ের সাথে জড়িত। সেই মুন্নাকে সব সুবিধা করে দিচ্ছে। ম্যানেজার? যে লোকটা সবার সামনে নীতি কথা বলে, সেই বিষ ছাড়ছে। বস, ওদের কি আজই খতম করে দিব? না জব্বার, এখনই নয়। আমি চাই ওদের হাতে নাতে ধরতে। তুমি এতিমখানার চারপাশে ঘিরে ফেলো, কিন্তু কেউ যেন টেরও না পায়। আকরামের ট্র্যাক যখন জুগবে তখন আমি সিগন্যাল দেবো। আর শোনো, ম্যানেজারকে পালানোর কোনো সুযোগ দেবে না। ওর সব পাপের হিসাব আজ রাতেই হবে। বুঝছি বস, আমাদের লোকরা ছদ্মবেশে পজিশন নিচ্ছে, আপনি সাবধানে থাকবেন। ফোনটা রেখে স্বাধীন আবার আগের মতো শান্ত হয়ে গেল। সে জানে এই লড়াইটা কেবল মুন্নার সাথে নয়, বরং এই ঘুণে ধরা সিস্টেমের সাথে। ম্যানেজার সাহেব যে এই অপরাধে জড়িত, সেটা জানাই ছিল স্বাধীনের জন্য সবচেয়ে বড় চমক। সে ভাবছিল যারা এতিমদের রক্ষা করার কথা, তারাই আজ তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। স্বাধীন জানালার বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, ম্যানেজার সাহেব, আপনি ভাবছেন আপনি খুব নিরাপদ, কিন্তু আপনি জানেন না আপনি যে বাঘকে এতদিন খাঁচায় পুরে রাখার চেষ্টা করেছেন, সে বাঘ আজ খাঁচা ভেঙে বের হয়েছে। আজ রাতের পর এই এতিমখানায় কোনো পাপিস্টের জায়গা হবে না। স্বাধীন আবার সেই মলিন পাঞ্জাবি গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। করিডোরে মুন্নার সাঙ্গাত কালু তাকে দেখে একটু থমকে দাঁড়ালো। স্বাধীন কালুর দিকে তাকিয়ে এমন এক অদ্ভুত হাসি দিল যে কালুর কলিজা মুহূর্তের জন্য কেঁপে উঠল। স্বাধীন এখন প্রস্তুত। রাত 12টা বাজতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর অভিযান, যার নেতৃত্বে থাকবে এই অবহেলিত ছেলেটি, যে আসলে এক বিশাল অন্ধকার সাম্রাজ্যের মালিক। রাত তখন 12:15। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এই জরাজীর্ণ এতিমখানার চারপাশটা এক অসম নিস্তব্ধতায় ডুবে আছে। মেঘলা আকাশের নিচে ছিচি পোকার ডাকগুলোও যেন আজ ভয় থেমে গেছে। এতিমখানার পেছনের গেটটা ধীরে ধীরে শব্দহীনভাবে খুলে গেল। যোশী আর কালু চারপাশটা দেখে নিয়ে মুন্নাকে ইশারা করলো। মুন্না তার কালো জ্যাকেটটা টেনে ঠিক করে নিয়ে এক হাতে একটা টর্চ জ্বালালো। ঠিক সেই সময় গেটের বাইরে এসে থামলো একটা বিশাল পণ্যবাহী ট্রাক, যার পেছনে ছিল দুটো কালো কাচের দামি গাড়ি। গাড়ি থেকে নেমে এলো কুখ্যাত আকরাম আর তার সশস্ত্র দেহরক্ষীরা। কিরে মুন্না, সব রেডি তো? দেরি করলে কিন্তু বিপদ বাড়তে পারে।
ম্যানেজার সাহেবকে খবর দিয়েছিস? আকরাম ভাই, চিন্তা করবেন না। ম্যানেজার সাহেব নিজের অফিস রুমে বসে সিসিটিভি ফুটেজ ডিলিট করছেন। আজ রাতের কোনো রেকর্ড থাকবে না। চলুন স্টোর রুমে যাই, মালগুলো সব বস্তায় ভরা আছে। তারা যখন স্টোর রুমের দিকে এগোচ্ছিল তখন তারা জানতো না যে অন্ধকারের প্রতিটি কোণ থেকে কয়েক জোড়া তীক্ষ্ণ চোখ তাদের ওপর নজর রাখছে। ঠিক সেই সময় এতিমখানার ছাদের কার্নিশে দাঁড়িয়েছিল এক ছায়া মানব। পরনে তার কুচকুচে কালো লেদার জ্যাকেট, মুখে একটা কালো মাস্ক পরা, যা কেবল তার চোখ দুটো বের করে রেখেছে। সেই চোখের মণিতে এখন কোনো করুণা নেই, আছে শুধু এক শীতল সংহারী দৃষ্টি। হাতে তার একটি অত্যাধুনিক সাইলেন্সার লাগানো পিস্তল। এই সেই স্বাধীন যাকে আজ চিনতে পারা কারোর সাধ্য নেই। চমৎকার। এতগুলো প্যাকেট, এই চালানটা ঠিকমতো পৌঁছাতে পারলে আমরা কোটিপতি হয়ে যাব। মুন্না, তুই তো দেখি দারুণ কাজ করেছিস। সবই আপনার দয়া আকরাম ভাই। ওই স্বাধীন ছোকরাটা ঘুমাচ্ছে, তাই আজ আর কোনো ঝামেলা হয়নি। কাল সকালে ও যখন জাগবে তখন দেখবে সব শেষ। ঠিক সেই মুহূর্তে হঠাৎ পুরো এতিমখানার বিদ্যুৎ চলে গেল। খুটখুটে অন্ধকারে সবাই থমকে দাঁড়ালো। আকরামের বডিগার্ডরা তৎক্ষণাৎ তাদের অস্ত্র বের করলো। কিরে মুন্না, লাইট গেল কেন? জোসি, জেনারেটর চালু কর। জানি না তো ভাই, ম্যানেজার সাহেব তো বলেছিলেন সব ঠিক থাকবে। হঠাৎ অন্ধকারের বুক চিরে একটা অদ্ভুত শীষের শব্দ শোনা গেল। পরক্ষণেই গুদামের উঁচু জানালা দিয়ে একটা ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড ভেতরে এসে পড়ল। বিকট এক আলোর ঝলকানিতে সবার চোখ ধাঁধিয়ে গেল। কান ফাটানো শব্দে মুন্না আর আকরামরা দিশেহারা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ছাদ থেকে দড়ি বিয়ে বিদ্যুৎ গতিতে নেমে এলো সেই কালো মাস্ক পরা ব্যক্তি। সে মাটিতে পা রেখেই এক অদ্ভুত ক্ষিপ্রতায় আক্রমণ শুরু করলো। কে কে আপনি? মুন্না ভাই, কেউ একজন ভিতরে ঢুকছে। যোশী কিছু বোঝার আগেই অন্ধকারের ভেতর থেকে একটা শক্ত বুটের লাথি এসে তার চোয়ালে লাগলো। যোশী ছিটকে গিয়ে মালের বস্তার উপর পড়ল। স্বাধীন এক হাতে আকরামের এক বডিগার্ডের কবজি মুচড়ে দিয়ে তার হাতের রাইফেলটা কেড়ে নিল এবং রাইফেলটা দিয়ে অন্য দুজনের মাথায় আঘাত করলো। তার প্রতিটি মুভমেন্ট ছিল সিনেমার হিরোদের মতো নিখুঁত এবং বজ্রের মতো দ্রুত। গুলি কর, ওকে শেষ করে দে। যেই হোক না কেন, বাঁচতে দিবি না। কিন্তু তারা গুলি করার সুযোগ পাওয়ার আগে ছাদ থেকে আরও 4-5 জন কালো পোশাকধারী কমান্ডো নিচে নেমে এলো। তারা সবাই স্বাধীনের প্রশিক্ষিত স্পেশাল ফোর্স। তারা আকরামের লোকজনকে নিমেষেই ঘিরে ফেলল। স্বাধীন ধীর পায়ে এগিয়ে গেল মুন্নার দিকে। মুন্না ভয়ে কাঁপতে কাঁপতে একটা বড় ছুরি বের করলো। তুই কে? তোকে তো আগে দেখিনি। তুই কি পুলিশের লোক? আমি তোর ঝম। তুই এতিমদের আশ্রয়ে বসে বিষের ব্যবসা করেছিস, তোর সাহস তো কম নয়। মুন্না চিৎকার করে ছুরি দিয়ে স্বাধীনের দিকে তেড়ে এলো, কিন্তু স্বাধীন এক হাত দিয়ে মুন্নার হাতটা ধরলো এবং অন্য হাত দিয়ে তার বুকে এমন এক আঘাত করলো যে মুন্না হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। স্বাধীন মুন্নার কলার ধরে তাকে হিড়হিড় করে টেনে স্টোর রুমের মাঝখানে নিয়ে এলো। ঠিক সেই সময় জাব্বার ম্যানেজার সাহেবকে ঘাড় ধরে নিয়ে সেখানে ঢুকলো। ম্যানেজার ভয়ে কাঁপছেন। আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না। মুন্না আমাকে জোর করেছে। চুপ কর পাপিষ্টু। বস, এই যে সেই ম্যানেজার আকরামের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা নিত এই এতিমখানার নিজ দিয়ে ড্রাগস পাচারের জন্য। যারা অনাথদের অভিভাবক হওয়ার কথা তারাই আজ তাদের জীবন বিক্রি করছে। জাব্বার, এদের সবাইকে বেঁধে ফেলো, আকরামকে আলাদা করো। তুই জানিস আমি কে? এই শহরের পুলিশ কমিশনার আমার পকেটে থাকে। আমাকে ছেড়ে দে, তোকে আমি অনেক টাকা দেব। তোর টাকা দিয়ে তুই কাফন কিনবে আকরাম। আজ থেকে শহরে ড্রাগসের কোনো নাম নিশানা থাকবে না। আর কমিশনার, সে কাল সকালেই তোর বিরুদ্ধেই চার্জশিট জমা দেবে, কারণ তার ছেলের অপরাধের ফাইল এখন আমার হাতে। আকরামের চোখ ছানাবড়া হয়ে গেল। সে বুঝতে পারল সে কোনো সাধারণ মানুষের সামনে নেই, বরং আন্ডারওয়ার্ল্ডের সেই রহস্যময় কিংয়ের সামনে দাঁড়িয়ে আছে, যার কথা সে শুধু শুনেছে কিন্তু কখনো দেখেনি। মুন্না রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। সে বারবার চেনার চেষ্টা করছে এই মাস্ক পরা লোকটা কে। তার গলার স্বরটা যান্ত্রিক করা থাকায় সে বিশ্বাসই করতে পারছে না যে তার অতি পরিচিত অবহেলিত স্বাধীন এই ভয়ঙ্কর মাফিয়া হতে পারে। মুন্না,
তুই বলেছিলি না যে এতিমদের চোখের পানি মোছার লোক নেই? আজ আমি তোকে দেখাবো এতিমদের চোখের পানি যখন আগ্নেয়গিরি হয় তখন তোর মতো কীটটা কিভাবে পড়ে ছাই হয়। জব্বার, পুলিশকে খবর দাও। আর শোনো, মালগুলো সব উদ্ধার করে সরকারের স্পেশাল সেলে জমা দেওয়ার ব্যবস্থা করো। আর এই তিনজনকে, আকরাম, মুন্না আর ম্যানেজার, এদেরকে পুলিশে দেওয়ার আগে আমি এদের একটা বিশেষ উপহার দিতে চাই। স্বাধীন ইশারা করতে জাব্বার একটা চাবুক বের করলো। স্বাধীন নিজ হাতে মুন্নাকে সপাটে চাবুক মারতে শুরু করলো। প্রতিটি চাবুকের ঘায়ে মুন্নার পিঠের চামড়া ফেটে রক্ত বের হতে লাগলো, ঠিক যেভাবে কাল রাতে সে স্বাধীনকে মেরেছিল। স্বাধীন কোনো কথা বলছে না, শুধু একের পর এক আঘাত করে যাচ্ছে। মুন্নার আর্তনাদে স্টোর রুমের দেয়ালগুলো যেন ফেটে যাচ্ছিল। মাফ করে দেন, আমাকে মাইরেন না, আমি আর কোনোদিন এমন করব না। ও খোদা, বাঁচান আমাকে। রহিম যখন কাঁদছিল তখন তো তোর ক্ষুধার কথা মনে পড়েনি? স্বাধীন যখন রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়েছিল তখন তো তোর মায়া লাগেনি? আজ তুই ছাবুকের স্বাদ কেমন সেটা বুঝে নে। প্রায় আধা ঘন্টা ধরে চলল এই তাণ্ডব। মুন্না, আকরাম আর ম্যানেজার এখন নিথর দেহের মতো মেঝেতে পড়ে আছে। তাদের চোখ মুখে এখন কেবল মৃত্যুর আতঙ্ক। স্বাধীন তার কাজ শেষ করে বাক্সটা একবারও খুলল না। সে জানে তার পরিচয় গোপন রাখাটাই এখন তার শক্তির উৎস। সে জাব্বারকে ইশারা দিয়ে দড়ি বিয়ে আবার ছাদে উঠে গেল। যাওয়ার আগে সে একটি ডায়েরি ফেলে দিয়ে গেল, যাতে আকরাম আর ম্যানেজারের সব অপকর্মের প্রমাণ আছে। পুলিশের সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। স্বাধীন এতিমখানার ছাদ দিয়ে দ্রুত নিজের ঘরের দিকে ফিরে এলো। সে খুব সাবধানে কালো পোশাকগুলো খুলে ফেলল এবং আবার সেই পুরনো তালিমারা সাদা পাঞ্জাবিটা পরে নিল। তারপর নিজের বিছানায় শুয়ে পড়ল, যেন সে কিছুই জানে না। কিছুক্ষণ পরেই এতিমখানার পুলিশের রেড শুরু হলো। রফিক সাহেব আর রহিমরা জেগে উঠল শোরগোলে। তারা দেখলো মুন্না আর তার দলবলকে পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। ও মামা, ওঠেন, দেখেন কি হচ্ছে। পুলিশ মুন্না ভাইরে ধরে নিয়ে যাচ্ছে, ম্যানেজার সাহেবরেও ধরেছে। কি বলছেন রফিক ভাই? ম্যানেজার সাহেবকেও? কিন্তু কেন? আমি তো কিছুই বুঝতেছি না মামা। শুনলাম কারা জানি আয়শায়েদের বেদম মাইর দিছে আর সব ড্রাগস ধইরা দিছে। যারা মারছে তারা নাকি দেখতে সিনেমার হিরোর মতন ছিল। স্বাধীন জানালার বাইরে তাকিয়ে মুচকি হাসলো। বৃষ্টির পানি এখন ধুয়ে দিচ্ছে স্টোর রুমের সব রক্ত। এতিমখানার আকাশ এখন নির্মল। স্বাধীন মনে মনে ভাবলো যে শহরটা এখনো শান্ত নয়। এটা তো মাত্র শুরু, আসল খেলা তো এখনো বাকি। রহিমের মুখে আজ যে হাসি ফুটেছে, সেই হাসির জন্যই তো এই মাফিয়া কিং তার রাজত্ব চালায়। মুন্না, আকরাম আর ম্যানেজারকে পুলিশে দেওয়ার পর এতিমখানায় একটা স্বস্তির নিঃশ্বাস বইছিল। সবাই ভেবেছিল অন্ধকার দিনগুলো শেষ হয়েছে, কিন্তু সেই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। সকাল হতেই এতিমখানার কান্নার রোল পড়ে গেল। রহিম আর তার ছোট বন্ধু সোহেলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাধীন নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখের মনিতে গতকালের সেই বিজয়ের আনন্দ মুহূর্তেই ফিকে হয়ে গেল। রফিক সাহেব হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন স্বাধীনের কাছে। ও মামা, সর্বনাশ হয়ে গেছে। রহিম আর সোহেলকে পাওয়া যাচ্ছে না। কাল রাতে পুলিশের ঝামেলার পর সকালে যখন হাজিরা নিতে গেল তখন দেখা গেল ওদের বিছানা খালি। বলেন কি রফিক ভাই? মুন্না তো জেলখানায় আকরামও ধরা পড়েছে, তাহলে ওদেরকে নিল? আপনি সব জায়গায় দেখেছেন? সব জায়গায় দেখেছি মামা, কেউ কিচ্ছু জানে না। পাহারাদার বলেছে সে নাকি রাতে কিছুই দেখেনি। আমার বুকটা ফেটে যাচ্ছে মামা। রহিম তো আপনার কত আদরের ছিল। স্বাধীন কোনো কথা বলল না। সে নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে খাটের ওপর ধপ করে বসে পড়ল। তার মাথার ভেতর এখন ঝড়ের গতিতে চিন্তা ঘুরছে। সে সব অন্যায়কারীকে শাস্তি দিল, ড্রাগসের আস্তানা গুড়িয়ে দিল। তারপরেও এতিমখানা থেকে বাচ্চা চুরি হচ্ছে। এর মানে মুন্না আর আকরাম তো কেবল হেমশৈলের অগ্রভাগ ছিল। পর্দার আড়ালে আরো বড় কোনো রাঘব বোয়াল বসে আছে, যারা এই মানব পাচারের সাথে জড়িত। স্বাধীনের নিজের ওপর খুব রাগ হতে লাগলো। সে মাফিয়া কিং হয়েও তার চোখের সামনে থেকে নিজের প্রিয় ছোট ভাইদের রক্ষা করতে পারল না। আমি কি ভুল করলাম? মুন্নাকে দড়িয়ে দিয়ে কি আমি আরো বড় কোনো শয়তানকে খেপিয়ে দিলাম? রহিম, তোকে যেভাবেই হোক আমি খুঁজে বের করবই। স্বাধীন তার সেই গোপন স্যাটেলাইট ফোনটা বের করলো। তার গলার স্বর এখন বরফের মতো শীতল। সে কল করলো তার নেটওয়ার্কের প্রধান ইনফর্মার বাজ পাখিকে।
বাস পাখি, এখনই শহরের সব সিসিটিভি ফুটেজ হ্যাক করো। এতিমখানার আশেপাশে গত 4 ঘন্টা যতগুলো গাড়ি যাতায়াত করেছে সবগুলো ডিটেলস চাই। আমার 2জন ছোট ভাই হারিয়েছে। যদি ওদের এক চুলো ক্ষতি হয় তবে এই শহর আমি শ্মশানে বানিয়ে দেব। বস, আমি এক্ষুনি কাজ শুরু করছি। তবে একটা কথা, আমি লোকমুখে শুনেছি আকরামের উপরও একজন আছে যাকে সবাই যা গোস্ট বলে ডাকে। সে কি এই কাজের পিছনে থাকতে পারে? গোস্ট হোক আর শয়তান হোক, কারোর রেহাই নেই। তুমি আমাকে লোকেশন দাও, আমি নিজেই বের হচ্ছি। ফোনটা রেখে স্বাধীন তার মলিন পাঞ্জাবিটা পাল্টে একটা কালো টি শার্ট আর জিন্স পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের প্রতিচ্ছবি দেখল। তার চোখে এখন প্রতিশোধের নেশা। সে বুঝতে পারছে লড়াইটা এখন আর কেবল এতিমখানার গণ্ডিতে নেই, এটা এখন বিশাল এক আন্ডারওয়ার্ল্ড যুদ্ধের রূপ নিচ্ছে। সে পিছনের পাঁচিল টপকে বেরিয়ে এলো। অন্ধকার গলি দিয়ে হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করলো একটা সাদা রঙের মাইক্রোবাস এতিমখানার গলি থেকে খুব দ্রুত গতিতে বেরিয়ে গেল। স্বাধীনের তীক্ষ্ণ চোখ গাড়ির নম্বর প্লেটটা পড়ে নিল। জব্বার, আমাকে একটা বাইক পাঠাও, দ্রুত, টার্গেট মুভ করছে। কয়েক মিনিটের মধ্যেই জাব্বার একটি দ্রুতগামী স্পোর্টস বাইক নিয়ে হাজির হলো। স্বাধীন বাইকে উঠে স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জন যেন তার মনের ভেতরের আগুনেরই বহিঃপ্রকাশ। সে জানে এই রহিমের নিখোঁজ হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। এটা তাকে একটা ফাঁদে ফেলার চেষ্টা হতে পারে, কিন্তু মাফিয়া কিংকে ফাঁদে ফেলা এত সহজ নয়। মুন্না ছাড়াও যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের আমি একে একে খুঁজে বের করব। আজ রাত হবে তাদের শেষ রাত। স্বাধীন ধুলো উড়িয়ে বাইক ছুটিয়ে দিল সেই মাইক্রোবাসের পেছনে। রাতের শহরের নিয়ন আলোর নিচে শুরু হলো এক ভয়ঙ্কর ধাওয়া পাল্টা ধাওয়া। স্বাধীন অবাক হয়ে দেখল গাড়িটা শহরের সবচাইতে সুরক্ষিত এলাকা অর্থাৎ রাজনৈতিক নেতাদের বাড়ির দিকে যাচ্ছে। স্বাধীনের কপাল ভাঁজ পড়ল। এর মানে কি এই নোংরা কাজের পেছনে কোনো বড় নেতা হাত মিলিয়েছে? সে দাঁতে দাঁত চেপে বলল, নেতা হোক আর অভিনেতা, আজ কারো ছাড় নেই। রহিম ভাই আমার, আমি আসছি। রহস্যের জাল আরো ঘনীভূত হতে লাগলো। স্বাধীন বুঝতে পারল তার লড়াই এখন কেবল শুরু। শত্রুরা এখন অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত, কিন্তু তারা জানে না তারা যার সাথে পাল্লা দিচ্ছে সে অন্ধকারের আসল রাজা। হাইওয়ের বুক কালো পিচ ঢালা রাস্তাটা যেন এক অত্যন্ত অন্ধকার গহ্বর। রাত তখন 2:45। সেই সাদা মাইক্রোবাসটি ঝড়ের গতিতে শহরের সীমানা পেরিয়ে এক নির্জন ডকইয়ার্ডের দিকে এগোচ্ছিল। গাড়ির ভেতরে রহিম আর সোহেল হাত পা বাঁধা অবস্থায় ডুকরে কাটছে। তাদের মুখে টেপ মারা, তাই চিৎকারও বাইরে বেরোতে পারছে না। পাচারকারীদের নেতা জাহিদ ড্রাইভিং সিটে বসে এক হাতে সিগারেট টানছে আর অন্য হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে। আরে কাঁদিস না ছোটরা, তোরা তো সোনার খনি। তোদের বিদেশে পাঠাতে পারলেই রাজ্জাক ভাই আমাকে লাখ লাখ টাকা দেবে। তোদের মতো এতিমদের জন্য এই দুনিয়ার কান্নার কেউ নেই। জাহিদ যখন অট্টহাসিতে ফেটে পড়ল ঠিক তখনই তার পেছনের ভিউ মিররের একটা তীব্র হেডলাইটের আলো ঝিলিক দিয়ে উঠল। একটা কালো রঙের সুপার বাইক বাতাসের গতিতে তাদের গাড়ির দিকে ধেয়ে আসছে। বাইক চালকের পরনে কুচকুচে কালো লেদার স্যুট, মাথায় ব্ল্যাক হেলমেট আর চোখের জায়গায় কালো গ্লাসের এক অদ্ভুত আভা। এই সেই স্বাধীন, যাকে এখন চেনার কোনো উপায় নেই। আরে দেখ পিছনে কে আসছে, স্পিড বাড়াও। কোনো বাইকার মনে হচ্ছে আমাদের ধাওয়া করছে। মাইক্রোবাসের গতি বেড়ে গেল, কিন্তু স্বাধীনের বাইক যেন এক জ্যান্ত ড্রাগন। সে ইঞ্জিনের প্রচণ্ড গর্জন তুলে গাড়ির একদম সমান্তরালে চলে এলো। স্বাধীন এক হাত দিয়ে বাইক নিয়ন্ত্রণ করছে আর অন্য হাত দিয়ে তার জ্যাকেটের ভেতর থেকে বের করলো একটি বিশেষ মেটাল হুক। নিখুঁত নিশানায় সে হুকটি গাড়ির পেছনের টায়ারের দিকে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে টায়ার পাংচার হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক বিশাল গাছের সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। খেলা তো কেবল শুরু হলো জাহিদ, এত সহজে পালিয়ে যাবে ভেবেছিস? গাড়ি থেকে জাহিদ আর তার 4 জন অস্ত্রধারী বডিগার্ড বেরিয়ে এলো। তারা যন্ত্রণায় কুকড়ে থাকলেও সবার হাতে অত্যাধুনিক অস্ত্র। কে তুই? আমাদের রাজ্জাক ভাইয়ের কাজে বাধা দেওয়ার সাহস কার হলো? জানিস তুই কার মাল নিয়ে লড়ছিস? রাজ্জাক, নামটা চেনা চেনা লাগছে।
কিন্তু তার কপালটা আজ খুব খারাপ, কারণ আজ তোরা আমার এলাকায় ঢুকে আমার ভাইদের গায়ে হাত দিয়েছিস। জাহিদ ইশারা করতে তার লোকগুলো একসাথে গুলি ছুটতে শুরু করলো, কিন্তু সাধের যেন বাতাসের সাথে মিলিয়ে গেল। সে ডাইভ দিয়ে এক ঝোপের আড়ালে গেল এবং সেখান থেকে তার সাইলেন্সার লাগানো গান দিয়ে নিখুঁত নিশানার দুজনের পায়ে গুলি করলো। তারা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর স্বাধীন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল বাকিদের ওপর। তার হাতের তলোয়ারের মতো ক্ষিপ্র মুভমেন্ট কয়েক সেকেন্ডের মধ্যে জাহিদ ছাড়া বাকি সবাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রইল। স্বাধীন জাহিদের গলা টিপে ধরল। বাচ্চাগুলো কোথায়? চাবি দে। গাড়ির পেছনে, চাবি ড্যাশবোর্ডেই আছে। আমাকে মারবেন না, আমি তো শুধু হুকুমের গোলাম। স্বাধীন জাহিদকে এক আছাড় দিয়ে সরিয়ে দিয়ে মাইক্রোবাসের পেছনের দরজা খুলল। রহিম আর সোহেলকে দেখেই তার ভেতরের মাফিয়া কিং মুহূর্তের জন্য এক বড় ভাইয়ের মমতায় ভিজে উঠল। সে খুব সাবধানে তাদের বাঁধন খুলে দিল। রহিম স্বাধীনকে চিনতে পারল না মাস্কের কারণে, কিন্তু সে এই ত্রাণকর্তাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বই নেই ছোটরা, তোমরা এখন নিরাপদ। জব্বার, গাড়ি নিয়ে আসো, এদের নিরাপদে পৌঁছে দাও। মুহূর্তের মধ্যে অন্ধকারের ভেতর থেকে দুটো কালো জিপ চলে এলো। স্বাধীনের লোকরা দ্রুত বাচ্চাগুলোকে উদ্ধার করে নিয়ে গেল। স্বাধীন সেখানে দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো। সে জানে এই লড়াইয়ের ঢেউ এখন অনেক দূর যাবে। শহরের এক সুরক্ষিত পাহাড়ের চূড়ায় অবস্থিত এক বিশাল রাজপ্রাসাদ। চারদিকে কড়া নিরাপত্তা। রুমের ভেতর অন্ধকার, কেবল একটা দামি সিগার অগ্রভাগের আগুন লাল হয়ে জ্বলছে। বড় স্ক্রিনে ডাকইয়ার্ডের সিসিটিভি ফুটেজ ব্লাঙ্ক দেখাচ্ছে। এই সেই রহস্যময় রাজ্জাক। তার চেহারা এখন ছায়ার আড়ালে, কেবল তার গলায় গম্ভীর এক কর্কশ আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। কি বললে? জাহিদ ধরা পড়েছে? আমার 1 কোটি টাকা চালান মাঝ রাস্তায় আটকে দিল কেউ। কে সে? পুলিশ নাকি কোনো রাইভাল গ্যাং? স্যার, লোকটা একা ছিল, বাইকে এসেছিল। সিসিটিভি ফুটেজ হ্যাক করা হয়েছে, কিন্তু জাহিদের লোকেরা বলছে সে মানুষের চেয়েও দ্রুত ছিল। কোনো কমান্ডো হতে পারে। কমান্ডো? আমার তিল তিল করে গড়ে তোলা মানব পাচারের সাম্রাজ্যে কমান্ডো আসবে কোথা থেকে? মুন্না আর আকরাম ধরা পড়ার পরই এই আপদ শুরু হয়েছে। এর মানে শহরের কোনো এক কোণে নতুন কোনো রাজা জন্ম নিয়েছে। যেই হোক সে, রাজ্জাকের পথে যে আসবে তার হাড়গোড় আমি সার হিসাবে আমার বাগানে ব্যবহার করি। স্যার, লোকটা কিন্তু জাহিদকে মারেনি। সে জাহিদকে হাত পা বেঁধে রাস্তার ধারে ফেলে রেখে গেছে, সাথে একটা চিরকুট দিয়েছে। এত বড় স্পর্ধা আমাকে হুমকি দিচ্ছে? কে এই নতুন খেলোয়াড়? খুঁজে বের করো ওকে। শহরের প্রতিটি ইঞ্চিতে আমার লোক লাগিয়ে দাও। আমি ওর মাস্ক খুলতে চাই। আমি দেখতে চাই কার এত বড় কলিজা যে রাজ্জাকের গায়ে হাত দেয়। রাজ্জাকের গর্জন যেন পুরো পাহাড় কাঁপিয়ে দিল। সে এখনো জানে না যে এতিমখানাকে সে এতদিন তার শয়তানি কারবারের গুদাম মনে করত। সেখানেই লুকিয়ে আছে তার আসল ধ্বংসের কারিগর। স্বাধীন ফিরে এলো এতিমখানায়। সে আবার সেই পুরনো মলিন পাঞ্জাবি পরে রফিকের সামনে এসে দাঁড়ালো, যেন সে সারা রাত ঘুমাচ্ছিল। মামা, সুসংবাদ, রহিমরা ফিরে এসেছে। পুলিশ নাকি ওদের রাস্তার পাশে খুঁজে পেয়েছে। কারা জানি ওদের বাঁচাইছে। যাক, আলহামদুলিল্লাহ রফিক ভাই, ভালো মানুষের দোয়া মনে হয় কবুল হয়েছে। স্বাধীন জানালার বাইরে অন্ধকার আকাশের দিকে তাকালো। তার চোখে এখন রাজ্জাকের জন্য এক মরণ ফাঁদ। সে মনে মনে ভাবলেও যে রাজ্জাক নিজেকে গডফাদার ভাবলেও আজ থেকে তার প্রতিটি পদক্ষেপ স্বাধীনের ছায়া থাকবে। শহরটা রাজ্জাকের হতে পারে, কিন্তু রাতটা এখন স্বাধীনের। শহরটা আজ অদ্ভুত শান্ত, কিন্তু স্বাধীনের মনের ভেতর অশান্তির ঝড় বইছে। রাজ্জাক নামক শোনার পর থেকে সে তার সব কন্ট্রাক্ট কাজে লাগিয়েও লোকটার সঠিক হদিস পাচ্ছে না। রাজ্জাক যেন বাতাসের মতো, তাকে অনুভব করা যায় কিন্তু ধরা যায় না। স্বাধীন বুঝতে পারল রাজ্জাককে খুঁজে বের করার চেয়ে তাকে নিজের কাছে টেনে আনা বেশি সহজ। বাঘকে গুহা থেকে বের করতে হলে টোপ দিতে হয়, আর রাজ্জাকের মতো লোভী মানুষের জন্য
মানুষের চেয়ে বড় টোপ আর কিছু হতে পারে না। স্বাধীন তার নিজের নেটওয়ার্ক ব্যবহার করে 2টা ছোট বাচ্চাকে জোগাড় করলো, যারা আসলে তার গ্যাংয়ের বিশ্বস্ত সদস্যদের ছোট ভাই। তাদের শিখিয়ে দেওয়া হলো কিভাবে এতিমখানার অভিনয় করতে হবে। স্বাধীন তাদের নিয়ে এতিমখানায় এলো। ও মামা, এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা কোত্থেকে আসলো? দেখতে তো একদম রাজপুত্রের মতো। রফিক ভাই রাস্তায় পড়েছিল, খুব কান্নাকাটি করছিল, তাই নিয়ে এলাম। ওদের দেখার মতো কেউ নেই, আজ থেকে ওরা এখানেই থাকবে। স্বাধীন জানতো এতিমখানার আশেপাশে রাজ্জাকের চোরেরা সব সময় ঘুরঘুর করে। মুন্না ধরা পড়লেও রাজ্জাকের তথ্যদাতারা এখনো সক্রিয়, ঠিক যেমনটা সে ভেবেছিল। এতিমখানার নতুন পাহারাদার যে আসলে রাজ্জাকের লোক, সে সাথে সাথে খবরটা পৌঁছে দিল রাজ্জাকের ডেরায়। কি বললে? এতিমখানায় নতুন দুটো বাচ্চা হয়েছে, দেখতে কেমন? স্যার, একদম মাখনের মতো চেহারা। এদের বিদেশে কোনো দামি কাস্টমারের কাছে পাঠাতে পারলে কোটি টাকা আসবে। সাব্বাস! আগের চালানটা ওই মাস্ক পরা শয়তান আটকে দিয়েছিল, এবার আর কোনো ভুল করা চলবে না। আজ রাতে ওদের তুলে নিয়ে আসো। জাহিদ নেই তো কি হয়েছে, কালুকে পাঠাও। এবার যেন কোনো শব্দ না হয়। আমার গুদামে কাল ভরেই ওদের চাই। এতিমখানার চারিদিকের বাতি নেভানো, কেবল করিডোরে একটা টিমটিমে আলো জ্বলছে। কালু তার 4 জন সশস্ত্র লোক নিয়ে পেছনের পাঁচিল টপকে ভেতরে ঢুকলো। তারা খুব সাবধানে পা টিপে টিপে সেই ঘরের দিকে এগুচ্ছিল যেখানে নতুন বাচ্চা দুটোকে রাখা হয়েছে। কালু দরজাটা ধীরে ধীরে খুলল। অন্ধকারে দেখা যাচ্ছে বিছানায় কেউ একজন শুয়ে আছে। এই যে ধর, ওদের মুখে কাপড় চেপে ধর যাতে চিৎকার করতে না পারে। জলদি কর। কালুর লোকরা যখন বিছানার ওপর ঝাঁপিয়ে পড়ল, তখন তারা অবাক হয়ে দেখল বিছানার কোনো বাচ্চা নেই, বরং বালিশ সাজিয়ে রাখা হয়েছে। ঠিক সেই সময় ঘরের সব লাইট একসাথে জ্বলে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় ছায়া। পরনে সেই কালো লেদার জ্যাকেট এবং মুখে কালো মাস্ক, হাতে একটা লোহার চেন, যা সে ধীরে ধীরে পেঁচিয়ে নিচ্ছে। অতিথিদের অভ্যর্থনা জানাতে দেরি হয়ে গেল কি? রাজ্জাক কি আপনাদের বলেনি যে অন্যের করে ঢোকাটা স্বাস্থ্যের জন্য ভালো নয়? তুই সেই মাস্ক পরা লোকটা না? ধর ওকে, গুলি কর। কালুর লোকরা পিস্তল বের করার আগে স্বাধীন চেনটা সজোরে চালালো। চেনটা সাপের মতো গিয়ে কালুর হাতের ওপর পড়ল এবং তার পিস্তলটা ছিটকে দূরে গিয়ে পড়ল। স্বাধীন এক লাফে কালুর বুকের ওপর পড়ল এবং তাকে ফ্লোরে আছাড় দিল। বাকি 4 জন যখন তেড়ে এলো, তখন অন্ধকার থেকে বেরিয়ে এলো জাব্বার আর তার কমান্ডোরা। কয়েক মিনিটের এক দুধর্ষ লড়াই চলল, কিন্তু স্বাধীনের ক্ষিপ্রতার সামনে তারা টিকতেই পারল না। স্বাধীন কালুর টুটি চেপে ধরল। রাজ্জাক কোথায়? আমাকে লোকেশন বল, আর না হলে তোর আঙ্গুল একটা একটা করে আমি কেটে ফেলবো। বলছি শহরের উত্তরের ওই পরিত্যক্ত সিমেন্ট ফ্যাক্টরির পেছনের বাংলোতে রাজ্জাক ভাই থাকে। আমাকে ছেড়ে দিন। জব্বার, এদের বেঁধে ফেলো আর পুলিশকে ইনফর্ম করো যে রাজ্জাকের মূল আস্তানার খবর পাওয়া গেছে। তবে পুলিশ যাওয়ার আগে আমি সেখানে পৌঁছাতে চাই। রাজ্জাকের সাথে আমার একটা ব্যক্তিগত হিসাব মেটানো আছে। স্বাধীন বাইকের চাবিটা হাতে নিল। তার চোখের মনিতে এখন খুনের তৃষ্ণা। সে বাইকটা স্টার্ট দিয়ে বাতাসের বেগে বেরিয়ে গেল সেই বাংলোর দিকে। পথে যেতে যেতে সে তার মাস্কটা ঠিক করে নিল। রাজ্জাক ভেবেছিল সে শিকার করবে, কিন্তু সে জানতো না যে নিজেই এখন স্বাধীনের শিকার হতে চলেছে। কিছুক্ষণ পর স্বাধীন সেই পরিত্যক্ত বাংলোর সামনে গিয়ে পৌঁছালো। গেটের সামনে 4 জন পাহারাদার ছিল। স্বাধীন বাইক থামিয়ে নামতেই তারা গুলি শুরু করলো। স্বাধীন 1 সেকেন্ডের সময় নষ্ট করলো না। সে বাইকের সিটের নিচে থেকে একটা স্মোক গ্রেনেড বের করে ছুঁড়ে মারল। চারিদিক ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়ার ভেতর দিয়ে স্বাধীন যেন এক অশরীরী আত্মার মতো এগিয়ে গেল। তার সাইলেন্সার লাগানো গান থেকে বেরোনো প্রতিটি বুলেট নিখুঁতভাবে পাহারাদারদের বুক ফুটো করে দিল। সে লাথি মেরে বাংলোর প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে বসেছিল রাজ্জাক, সামনে দামি মদের বোতল আর টাকার বান্ডিল। হঠাৎ সশব্দে দরজা ভাঙার শব্দে রাজ্জাক লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তার হাতেও একটা স্বর্ণখচিত রিভলভার। কে তুই? আমার ঘরে ঢুকে পড়ার শখ হয়েছে তোর? রাজ্জাক,
তোমার সাম্রাজ্য আজ ধ্বংস হতে চলেছে। তুমি এতিমদের রক্ত চুষে যে অট্টালিকা বানিয়েছো, সেটার তলায় তোমাকে কবর দেওয়ার সময় এসেছে। তুই একা আসছিস আমাকে মারতে? জানিস এই ঘরে কতগুলো গোপন ক্যামেরা আর ট্যাপ আছে? এক ইশারায় তোকে আমি ধুলোয় মিশিয়ে দেব। তোমার ক্যামেরা এখন আমার হ্যাকারদের দখলে, আর তোমার লোকরা এখন পুলিশের হেফাজতে। রাজ্জাক, শেষ ইচ্ছে থাকলে বলে ফেলো। রাজ্জাক বুঝতে পারল তার সময় শেষ। সে গুলি চালালো, কিন্তু স্বাধীন এক অদ্ভুত ক্ষিপ্রতায় সোফার আড়ালে ডাইভ দিল। পরক্ষণেই স্বাধীনের হাতের একটি ছুরি রাজ্জাকের কাঁধে গিয়ে বিঁধল। রাজ্জাক যন্ত্রণায় আর্তনাদ করে ফ্লোরে পড়ে গেল। স্বাধীন ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। বাঘ যখন শিকারী হয় তখন সে কোনো ভুল করে না। তুমি এতিমদের জীবন নিয়ে খেলছো, এখন আমি তোমার জীবন নিয়ে খেলবো। পুলিশ পৌঁছানোর আগেই স্বাধীন সেখান থেকে উধাও হয়ে গেল। পুলিশ এসে দেখল রাজ্জাক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার সব ড্রাগস ও মানব পাচারের প্রমাণ একটা ল্যাপটপে ওপেন করা আছে। এতিমখানায় সকাল হলো। রফিক সাহেব দেখলেন স্বাধীন তার ঘরের বাইরে বসে শান্ত মনে চা খাচ্ছে। মামা শুনছেন, রাজ্জাক ধরা পড়েছে। ও নাকি শহরের সবচেয়ে বড় শয়তান ছিল। যাক রফিক ভাই, শহরটা তাহলে একটু পরিষ্কার হলো। এবার এতিমখানার বাচ্চারা শান্তিতে ঘুমাতে পারবে। স্বাধীন আকাশের দিকে তাকালো। সূর্য উঠেছে, একটা যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু তার জীবনের আসল রহস্য সমাধান কি হবে? সে জানে অন্ধকার জগতের অধিপতি হওয়া সহজ, কিন্তু নিজের পরিচয় গোপন রেখে সবার মাঝে বেঁচে থাকাটাই আসল লড়াই। রাজ্জাকের আস্তানা ঘুরিয়ে দিয়ে যখন স্বাধীন এতিমখানায় ফিরল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। কিন্তু আজ এতিমখানায় পরিবেশ অন্য দিনের মতো স্বাভাবিক নয়। বারান্দায় রফিক সাহেব, রহিম, সোহেল এবং এতিমখানার আরও অনেক ছেলে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সবার চোখে বিস্ময়, আতঙ্ক আর এক অজানা কৌতূহল। গতরাতে সেই ভয়ঙ্কর লড়াই রাজ্জাকের সশস্ত্র গুন্ডাদের যেভাবে একলা এক যুবক ধুলোয় মিশিয়ে দিয়েছে, তা এই এতিমখানার সাধারণ ছেলেরা নিজেদের চোখে দেখেছে। তারা দেখেছে তাদের অতি পরিচিত শান্ত আর অবহেলিত স্বাধীন কিভাবে কাল ভৈরব হয়ে আবির্ভূত হয়েছিল। স্বাধীন ধীর পায়ে ভেতরে ঢুকতেই সবাই দুপাশে সরে গেল। কারো মুখে কোনো কথা নেই। স্বাধীন নিজের ঘরের দিকে এগোতে চাইলে রফিক সাহেব তার সামনে গিয়ে দাঁড়ালেন। তার হাত কাঁপছে, চোখে জল। মামা একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। রফিক ভাই, শরীরটা খুব ক্লান্ত, এখন কি কথা বলা খুব জরুরি? জরুরি মামা, খুব জরুরি। কাল রাতে আমরা যা দেখেছি তা দেখার পর এই এতিমখানায় কেউ আর শান্তিতে থাকতে পারছে না। আপনি তো আর সেই স্বাধীন না যারা আমরা চিনি, যে স্বাধীন রে মুন্না রক্তাক্ত কইরা ফ্লোরে ফালায় রাখতো। সে তো এইরকম বাঘের মতন লড়াই করতে পারে না। স্বাধীন ভাই, আপনি আমাদের বাঁচাইছেন, কিন্তু আপনি আসলেন কেন? ওই মাস্ক পরা লোকটা কি আপনিই ছিলেন? আপনার হাতে ওই কাটা দাগটা আমি কাল রাতেও দেখেছি, আর আজ আপনার হাতেও একই দাগ। স্বাধীন চুপ করে রইল। সে জানত একদিন এই দিনটি আসবে। ছদ্মবেশ বেশিক্ষণ ধরে রাখা যায় না, বিশেষ করে যখন আপন মানুষেরা বিপদে পড়ে। এতিমখানার ছেলেরা এক একে স্বাধীনের চারপাশে গোল হয়ে দাঁড়ালো। তাদের সবার চোখে একটাই প্রশ্ন, কে এই স্বাধীন? স্বাধীন ভাই, আপনি কি পুলিশ নাকি গোয়েন্দা? সাধারণ কেউ তো এভাবে গুলি আর চেইন চালায় না। আমরা ভয় পাচ্ছি ভাই, আপনি কি আমাদের ছেড়ে চলে যাবেন? মামা সত্যটা বলেন, আপনি কেন এই ভাঙা এতিমখানায় তালিমারা পাঞ্জাবি পরে আছেন? আপনার মতন মানুষের তো বড় অট্টালিকায় থাকার কথা, কিন্তু আপনি কোন বিপদে পড়ে এখানে লুকায় আছেন, নাকি আমাদের উপর নজর রাখতে আসছেন? স্বাধীন এক দীর্ঘশ্বাস ফেলল। সে আকাশের দিকে তাকিয়ে বেশিক্ষণ নীরব থাকলো। তারপর তার সেই শান্ত ও গভীর চোখে সবার দিকে তাকালো। তার কণ্ঠস্বর এখন আর সেই অবহেলিত ছেলের মতো দুর্বল নয়, বরং এক অমোঘ আভিজাত্য ভরা। রফিক ভাই, আপনারা আজ যে স্বাধীনকে দেখছেন সেই আসল স্বাধীন, আর এতদিন যাকে দেখেছেন সে ছিল কেবল একটা ছায়া। তার মানে আপনি আসলেই সেই মাফিয়া, মানে সে শক্তিশালী লোকটা? আমাকে সেটা বড় কথা নয় রফিক ভাই, বড় কথা হলো আমি কেন এখানে এসেছি। এই দুনিয়াটা অন্যায়কারীদের দখলে চলে যাচ্ছে। এতিমদের আশ্রয়ে বসে যারা ড্রাগসের ব্যবসা করে, যারা শিশু পাচার করে, তাদের সমূলে ধ্বংস করার জন্য কারো না কারো তো শয়তান হতেই হয়।
আমি সেই শয়তানদের জম হওয়ার শপথ নিয়েছি। কিন্তু আপনি তো আমাদের ভাই, আপনি কি আমাদের সাথে আর থাকবেন না? আমি সবসময় তোমাদের পাশে থাকবো রহিম, তবে আমার পরিচয় জানাজানি হওয়া মানে তোমাদের জীবন ঝুঁকিতে ফেলা। শত্রু এখন আমার চারদিকে, রাজ্জাক কেবল একটা দাবার গুড়ি ছিল, আসল খেলোয়াড়রা এখনো বাহিরে আছে। মামা, আপনি যেই হন না কেন আমাদের কাছে আপনি সেই ছোট্ট স্বাধীনই থাকবেন। কিন্তু আপনি এখানে কেন এসেছিলেন? আপনার কি কোনো নিজের বাড়িঘর নেই? আমার বাড়িঘর এই অন্ধকার জগৎ রফিক ভাই। এই এতিমখানা আমার কাছে একটা শান্তির জায়গা ছিল। আমি ভেবেছিলাম এখান থেকে আমি নিঃশব্দে আমার কাজগুলো সেরে নেব, কিন্তু মুন্না আর রাজ্জাকরা সীমা ছাড়িয়ে গিয়েছিল। আর যখন নিজের ভাইদের উপর হাত পড়ে তখন মাফিয়া কিং তার রাজ মুকুট ছেড়ে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়। স্বাধীনের মুখ থেকে মাফিয়া কিং শব্দটা শুনে সবাই চমকে উঠল। তারা গল্পের বইতে বা সিনেমায় এসব শুনেছে, কিন্তু বাস্তবে একজন জীবন কিং তাদের সামনে দাঁড়িয়ে আছে, এটা ভেবেই তাদের গায়ে কাঁটা দিচ্ছে। রফিক সাহেব আবেগে স্বাধীনের হাত চেপে ধরলেন। মামা, আপনারে নিয়ে আমাদের অনেক গর্ব। আপনি এতিমদের লাইগা যা করেছেন তা কেউ কোনোদিন করে নাই। আপনি যেই হন আমাদের ছেড়ে যাবেন না, আমাদের বড় একা লাগে। আমি কোথাও যাচ্ছি না রফিক ভাই, তবে আজ থেকে এই এতিমখানার নিয়ম পাল্টাবে। এখানে আর কোনো মুন্না বা রাজ্জাক জন্ম নেবে না। আমি এই জায়গাকে দুর্গের মতো সুরক্ষিত করে দেব। স্বাধীন কথাগুলো বলে রহিমের মাথায় হাত বুলিয়ে দিল। এতিমখানায় সবার মনের বেগ কেটে গেল। তারা বুঝতে পারল স্বাধীন তাদের শত্রু নয়, বরং তাদের রক্ষাকর্তা। কিন্তু স্বাধীনের মনে এক নতুন দুশ্চিন্তা দেখা দিল। তার পরিচয় এখন ফাঁস হয়ে গেছে, এর মানে তার শত্রুরা খুব শীঘ্রই খবর পেয়ে যাবে। সে মনে মনে ভাবল, এবার যুদ্ধের ময়দান আরও বড় হবে। রাজ্জাক তো গেছে, কিন্তু তার মাস্টার মাইন্ডকে এবার গর্ত থেকে বের করে আনতে হবে। রাজ্জাকের পতন আর এতিমখানার ছোট ছোট বাচ্চাদের উদ্ধারের খবর আন্ডারওয়ার্ল্ডে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আড়ালে থাকা বড় বড় অপরাধীরা এখন তটস্থ। কে এই নতুন খেলোয়াড় যে একাই পুরো নেটওয়ার্ক ধসিয়ে দিচ্ছে? রাজ্জাকের মাথার ওপর যে গডফাদার বসে আছে তার কানে যখন এই খবর পৌঁছালো, সে আর স্থির থাকতে পারল না। আজ রাতটা স্বাধীনের জন্য অন্যরকম ছিল। এতিমখানার পাশের নির্জন গলি দিয়ে যাওয়ার সময় হঠাৎ চারপাশ থেকে 10-12টি কালো গাড়ি তাকে ঘিরে ফেলল। 20-30 জন সশস্ত্র লোক তাকে লক্ষ্য করে গান পয়েন্ট রাখলো। স্বাধীন শান্তভাবে হাত উপরে তুলল। সে জানত বড় মাছকে ধরতে হলে টোপ হতে হয়। তাকে তুলে নিয়ে যাওয়া হলো শহরের উপকণ্ঠে এক পরিত্যক্ত কোল্ড স্টোরেজ। চারিদিকে বরফ জমার মতো ঠান্ডা, আর মাঝখানে একটা লোহার চেয়ারে স্বাধীনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কিরে ছোকরা, অনেক বড় হিরো হয়েছিস না? রাজ্জাক ভাইকে জেলে পাঠিয়েছিস, আজ তোকে কিমা বানিয়ে কুত্তাদের খাওয়াবো। শুরু হলো অমানসিক নির্যাতন। শয়তান আর তার দলবল মিলে স্বাধীনকে লাঠি, রড আর চাবুক দিয়ে মারতে লাগলো। স্বাধীনের শরীর রক্তে ভিজে যাচ্ছে, তার কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্বাধীন একটা শব্দও করছে না। সে শুধু মাথা নিচু করে মার খেয়ে যাচ্ছে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত রহস্যময় হাসি লেগে আছে। সেই হাসি জল্লাদের আরও খেপিয়ে দিচ্ছে। হাসছিস? মরার সময় মানুষ কাঁদে আর তুই হাসছিস? যোশী, ওর নখগুলো উপড়ে ফেল, দেখি কতক্ষণ হাসি থাকে। প্রায় 2 ঘন্টা ধরে চলল এই পৈশাসিক তাণ্ডব। স্বাধীন এখন আধমরা অবস্থায় শিকলে ঝুলে আছে। ঠিক সেই সময় স্টোরেজের ভারী লোহার দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। দামি স্যুট পরা, হাতে দামি সিগার নিয়ে ভেতরে ঢুকলো এক ব্যক্তি। তাকে দেখে সব জল্লাদ কুর্নিশ করে সরে দাঁড়ালো। এই সে মাস্টার মাইন্ড, রাজ্জাকের বস মিরাজ। তো এই সেই ছেলে যে আমার কোটি কোটি টাকার বিজনেস লাটে তুলে দিল। দেখতে তো সাধারণ এক ইতিম, তোকে মারতে আমার লোকেদের এত সময় লাগলো কেন? মিরাজ স্বাধীনের চুলের মুঠি ধরে তার মুখটা ওপরে তুলল। স্বাধীনের মুখ রক্তে মাখামাখি, কিন্তু তার চোখের মণিতে এখন এক ভয়ঙ্কর জ্যোতি। স্বাধীন হঠাৎ সশব্দে হেসে উঠল। সেই হাসি দেখে মিরাজ এক পা পিছিয়ে গেল। হাসছিস কেন হারামি? মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে।
মৃত্যু আমার সামনে না মিরাজ, মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে। আমি তো এতক্ষণ তোর এই নোংরা গড়তে আসার অপেক্ষা ছিলাম। তুই খুব সাবধানে লুকিয়ে থাকতিস, তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই ভাবলাম নিচে ধরা দিয়ে তোকে সামনে টেনে আনি। তোর মতো রাঘব বোয়ালকে গর্ত থেকে বের করার জন্যই আমি এতক্ষণ চুপচাপ তোর এই সস্তা মারগুলো খেয়েছি। তুই একা শিকলে বাধা অবস্থায় আমাকে মারবি? তুই কি পাগল হয়ে গেছিস? সময়টা দেখে নে মিরাজ। 3, 2, 1। স্বাধীনের কথা শেষ হতে না হতে স্টোরেজের ছাদ ধসে পড়ল। বিকট শব্দে গ্রেনেড ফাটল চারদিকে, ধোঁয়ায় ভরে গেল পুরো এলাকা। ঠিক সেই মুহূর্তে স্বাধীন এক ঝটকায় তার হাতের শিকলগুলো ছিঁড়ে ফেলল। মিরাজ অবাক হয়ে দেখল যে শিকলগুলো সাধারণ মানুষের পক্ষে ছেঁড়া অসম্ভব, সেগুলো স্বাধীন কাগজের মতো ছিঁড়ে ফেলেছে। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো জাব্বার আর স্বাধীনের ব্ল্যাক কমান্ডো টিম। জব্বার এদের কাউকে যেন জ্যান্ত বাইরে যেতে না দেখি, আর মিরাজ একে আমি নিজে দেখব। মিরাজ পালানোর চেষ্টা করলো, কিন্তু স্বাধীন চিতার মতো ক্ষিপ্রতায় তার সামনে গিয়ে দাঁড়ালো। মিরাজ রিভলভার বের করার আগেই স্বাধীন এক লাথিতে তার হাত ভেঙে দিল। এরপর শুরু হলো স্বাধীনের আসল অ্যাকশন। সে মিরাজকে তুলে আছাড় দিল কংক্রিটের ওপর। প্রতিটি ঘুষিতে মিরাজের হাড় ভাঙার শব্দ পাওয়া যাচ্ছিল। তুই এতিমদের রক্ত বিক্রি করে এই দামি স্যুট পরেছিস, তুই শিশুদের পাচার করে এই রাজপ্রাসাদ বানিয়েছিস। আজ তোর সব পাপের হিসাব হবে। মাফ করে দাও, আমি জানতাম না তুমি সেই কিং। আমাকে পুলিশে দাও, দোহাই তোমার। পুলিশ তোকে পরে নেবে, আগে আমার ভাইদের কান্নার হিসাব দিয়ে যা। স্বাধীন মিরাজকে এক হাত দিয়ে তুলে শূন্যে ধরল এবং সজোরে দেয়ালে নিক্ষেপ করলো। মিরাজ জ্ঞান হারিয়ে পড়ে রইল। চারিদিকে স্বাধীনের লোকেরা মিরাজের পুরো বাহিনীকে সাফ করে দিয়েছে। জাব্বার এগিয়ে এসে স্বাধীনের গায়ে একটা কালো লঙ্ঘন পরিয়ে দিল। স্বাধীন তার রক্তমাখা মুখটা রুমাল দিয়ে মুছল। কোল্ড স্টোরেজ থেকে বেরিয়ে এসে বাইকে উঠে স্টার্ট দিল। তার চোখ এখন সামনের দিকে, সেখানে আরও বড় কোনো অন্ধকারের রহস্য হয়তো তার অপেক্ষায় আছে। মিরাজের মতো বড় মাপের মাফিয়া ডনের পতনের পর পুরো শহর জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সাধারণ মানুষ একে ঈশ্বরের বিচার ভাবলেও পুলিশ প্রশাসনের ওপর বহনের বইছে ঝড়ের পূর্বাভাস। বিশেষ করে সাইবার ক্রাইম ব্রাঞ্চের হাইটেক সার্ভারের গত কয়েকদিন ধরে কিছু অদ্ভুত সিগন্যাল ধরা পড়ছে। কেউ একজন পুরো শহরের সিসিটিভি আর নেটওয়ার্ক জ্যাম করে এসব অপারেশন চালাচ্ছে। আর এই রহস্যর জট খুলতে ঢাকা থেকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সাইবার ক্রাইম ব্রাঞ্চের হেড অহনাকে। অহনা যেমন বুদ্ধিমতী তেমনি ক্ষিপ্র। তার কাছে তথ্য আছে যে গত কয়েকটা বড় ঘটনার কেন্দ্রবিন্দু হলো শহরের এক জরাজীর্ণ এতিমখানা। পুলিশের ডিআইজি সাহেবের সাথে মিটিং শেষ করে অহনা তার টিমের সাথে কথা বলছিল। ডিরেক্ট রেড দিয়ে এই রহস্যময় ব্যক্তিকে ধরা যাবে না, সে খুব দুরন্ত। আমাদের ভেতরে ঢুকে তথ্য জোগাড় করতে হবে। আমি নিজে যাব ওই এতিমখানায়। অহনা তার পুলিশের উর্দির মায়া ত্যাগ করে সাধারণ এক সমাজসেবীর ছদ্মবেশ দিল। চোখে চশমা, হাতে কিছু ফাইল আর পরনে সাধারণ সালোয়ার কামিজ। তাকে দেখলে চেনার উপায় নেই যে সে দেশের অন্যতম সেরা ইনভেস্টিগেটর। সে ধীর পায়ে এতিমখানার গেট দিয়ে ভেতরে ঢুকলো। উঠানে রহিম আর সোহেল খেলছিল। অহনা তাদের দিকে তাকিয়ে হাসলো। ঠিক তখনই বারান্দা থেকে নেমে এলো স্বাধীন। তার পরনে সেই পুরনো মনের পাঞ্জাবি, কিন্তু তার চোখের চাহনিতে অহনা এক মুহূর্তের জন্য থমকে গেল। সাইবার এক্সপার্ট হিসেবে সে মানুষের চোখের ভাষা পড়তে পারে। স্বাধীনের চোখে সাধারণ এতিমদের মতো দৃঢ়তা নেই, বরং সেখানে এক গভীর সাগরের নিস্তব্ধতা আছে। আসসালামু আলাইকুম, কাকে খুঁজছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অহনা, একটা এনজিও থেকে এসেছি। এই এতিমখানার বাচ্চাদের জন্য আমরা কিছু অনুদান আর পড়াশোনার ব্যবস্থা করতে চাই। এখানে কি ম্যানেজার সাহেব আছেন? ম্যানেজার সাহেব এখন নেই, ওনাকে পুলিশ নিয়ে গেছে। আমি স্বাধীন, আপাতত আমি সব কিছু দেখাশোনা করছি। আপনি ভেতরে আসতে পারেন। স্বাধীন অহনাকে নিয়ে বারান্দার দিকের একটা ভাঙা চেয়ারে বসতে দিল। রফিক সাহেব অহনার জন্য পানি নিয়ে এলেন। অহনা খুব নিপুণভাবে চারপাশটা অপেক্ষণ করছিল।
তার হাতের ঘড়িতে থাকা একটা ক্ষুদ্র স্ক্যানার চারপাশের ইলেকট্রনিক সিগন্যাল চেক করছিল। হঠাৎ অহনার ঘড়িটা মৃদু ভাইব্রেট করে উঠল। এর মানে আশেপাশে কোনো শক্তিশালী এনক্রিপ্টেড ডিভাইস আছে। অহনা স্বাধীনের থেকে তাকিয়ে একটু বাঁকা হাসলো। স্বাধীন সাহেব, এই এতিমখানা তো বেশ পুরনো। এখানে কি আপনাদের কোনো ইন্টারনেট বা কম্পিউটারের সুবিধা আছে? আসলে আমরা ডিজিটাল ল্যাব করে দেওয়ার পরিকল্পনা করছি। আমাদের মতো গরিবের আবার ইন্টারনেট দিয়ে কি হবে অহনা সাহেব? এখানে দুবেলা পেট ভরে খাবার জুটানোই বড় দায়। কম্পিউটার তো আমাদের কাছে রূপকথার মতো। স্বাধীন খুব শান্তভাবে কথাগুলো বলল, কিন্তু অহনা লক্ষ্য করলো স্বাধীনের হাতের আঙুলগুলো খুব স্থির। সাধারণ ল্যাপটপ বা কিবোর্ডে যারা দক্ষ তাদের আঙুলের একটা বিশেষ ছন্দ থাকে। অহনা পকেট থেকে তার ফোনটা বের করে ইচ্ছাকৃতভাবে নিচে ফেলে দিল। স্বাধীন ঝুঁকে ফোনটা তুলে অহনার হাতে দিল। ধন্যবাদ। আপনার হাতের ওই দাগটা কিসের? মনে হচ্ছে রড বা চাবুকের আঘাত। ও কিছু না, ছোটবেলায় কাজ করতে গিয়েছিল হয়তো। অভাবের সংসারের শরীর তো আর আস্ত থাকে না। অহনা মনে মনে হাসলো। সে জানে এই দাগগুলো অন্তত 15-20 বছরের পুরনো নয়, বরং খুব সাম্প্রতিক। সে বুঝতে পারলো এই ছেলেটি মোটেও সাধারণ কেউ নয়। সে এক ভয়ঙ্কর রহস্যে চাদর গায়ে দিয়ে বসে আছে। আমি কি কয়েকদিন এখানে থাকতে পারি? বাচ্চাদের সাথে মিশে তাদের প্রয়োজনগুলো বুঝতে চাই। আমাদের এনজিও থেকে অনুমতি আছে। আপনার ইচ্ছা, তবে এখানে কষ্টের শেষ নেই। আপনি শহর থেকে আসা মানুষ, সহ্য করতে পারবেন না। চ্যালেঞ্জ দিতে আমার ভালো লাগে স্বাধীন সাহেব। দেখা যাক এই এতিমখানার দেয়ালগুলো আমাদের কি কি গল্প শোনায়। স্বাধীন কোনো কথা না বলে নিজের ঘরের দিকে চলে গেল। তার ঘরে ঢুকেই সে দ্রুত তার পকেট থেকে একটা ব্লাকার ডিভাইস বের করলো। সে বুঝতে পেরেছে অহনা কোনো এনজিওর লোক নয়। তার হাঁটার স্টাইল, তার ঘড়ির সেন্সর আর চোখের তীক্ষ্ণ নজর বলে দিচ্ছে সে প্রশাসনের কেউ। স্বাধীন তার গোপন ল্যাপটপটা অন করে অহনার ফেস রিকগনিশন স্ক্যান শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে ভেসে উঠল অহনার ইসলাম, হেড অফ সাইবার ক্রাইম ব্রাঞ্চ। তো রাজ্জাক আর মিরাজের পর এবার সরকার আমার পেছনে এই বাঘিনীকে পাঠিয়েছে। খেলাটা এখন জমে উঠবে। অহনা সাহেবা, আপনি আমার পরিচয় খুঁজতে এসেছেন, কিন্তু সাবধান, অন্ধকারের খুব কাছে গেলে নিজের ছায়াও হারিয়ে যায়। একদিকে দেশের সেরা ইনভেস্টিগেটর, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের রহস্যময় মাফিয়া কিং। এই তিনখানার চার দেয়ালের ভেতর শুরু হলো এক অদৃশ্য দাবার লড়াই। অহনা যখন বাচ্চাদের সাথে মিশে তথ্য খুঁজছে, স্বাধীন তখন আড়ালে থেকে তার পরবর্তী চালের প্রস্তুতি নিচ্ছে। দুপুরবেলা এতিমখানাটা একটু বেশি শান্ত থাকে। বাচ্চারা সবাই পেছনের মাঠে খেলতে গেছে, আর রফিক সাহেব গেছেন বাজারে। স্বাধীনকেও দেখা যাচ্ছে না। অহনা এই সুযোগটার অপেক্ষাতেই ছিল। সে পা টেপে টেপে স্বাধীনের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় একটা সাধারণ তালা ঝুলছে, যা অহনার মতো সাইবার এক্সপার্টের কাছে কয়েক সেকেন্ডের কাজ। একটা পাতলা তার ব্যবহার করে সে নিঃশব্দে তালাটা খুলে ভেতরে ঢুকলো। ঘরটা একদম সাধারণ, কিন্তু দেয়ালের এক কোণে থাকা একটা আলমারি অহনার নজরে পড়ল। সে আলমারিটা সরাতেই পেছনে একটা গোপন দেয়াল স্লাইড হয়ে খুলে গেল। অহনা ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে গেল। এটি কোনো সাধারণ ঘর নয়, বরং একটা হাইটেক কন্ট্রোল রুম। বড় বড় স্ক্রিনে পুরো শহরে সিসিটিভি ফুটেজ চলছে। অহনা দ্রুত টেবিলের উপরে থাকা কিছু ফাইলের পাতা উল্টাতে লাগলো। হঠাৎ তার চোখ আটকে গেল একটা জন্ম নিবন্ধন আর পারিবারিক ছবির উপর। সেখানে দেখা যাচ্ছে এক অভিজাত দম্পতি আর তাদের সাথে ছোটবেলার স্বাধীন। ফাইলের নিচে লেখা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোটি কোটি টাকার সম্পত্তি। তার মানে স্বাধীন এতিম নয়, তার বাবা মা দুজনই জীবিত এবং অত্যন্ত প্রভাবশালী। তাহলে কেন সে এই জরাজীর্ণ এতিমখানায় এতিম সেজে পড়ে আছে? কেন সে নিজেকে মাফিয়া কিং হিসেবে গড়ে তুলেছে? ঠিক সেই মুহূর্তে পেছনে পায়ের শব্দ শোনা গেল। অহনা দ্রুত ঘুরে দাঁড়ালো। দরজায় দাঁড়িয়ে আছে স্বাধীন। তার চোখে সেই চেনা শান্ত ভাবটা নেই, বরং সেখানে এক গম্ভীর আভিজাত্য খেলা করছে। অহনা কিছুটা ইতস্তত হয়ে পড়ল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। সে কল্পনাই করেনি যে এত দ্রুত ধরা পড়ে যাবে। স্বাধীন, তুমি এখানে? এই সব কি? তুমি এতিম নও, তোমার সব আছে। তাহলে কেন এই ছদ্মবেশ? তার মানে মুন্না আর রাজ্জাকদের এই পাচার চক্রের সাথে তুমিও জড়িত ছিলে? তুমি কি সব কলকাঠি নাড়তে? অহনা সাহেব,
সব দেখলে কি সব বোঝা যায়? আপনি যা দেখছেন তা কেবল কাগজের টুকরা, ভেতরে গল্পটা অনেক গভীর। কোনো গল্প শুনতে চাই না আমি। তুমি একজন অপরাধী। দেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তুমি এখানে নিজের সাম্রাজ্য চালাচ্ছ। তুমি আমাদের টার্গেট। অহনা কাল বিলম্ব না করে তার কোমরে থাকা রিভলভারটি বের করে স্বাধীনের দিকে তাক করলো। তার হাত সামান্য কাঁপছে, কিন্তু চোখে দৃঢ়তা। স্বাধীন কিন্তু পালানোর কোনো চেষ্টা করলো না। সে খুব ধীর পায়ে অহনার বন্দুকের নলের সামনে গিয়ে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই রহস্যময় হাসি। বন্দুকটা নামান অহনা সাহেব। এই খেলাটা নিয়ে আমাকে ভয় দেখানো যাবে না। আমি আগে থেকে জানতাম আপনি কোন সাধারণ এনজিও কর্মী নন। আপনার প্রতিটি পদক্ষেপ, আপনার এই গড়ির স্ক্যানার সবই আমার নজরে ছিল। তুমি তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, স্বাগত মহানা খান। সাইবার ক্রাইম ব্রাঞ্চের হেড হয়ে আপনি অনেক ভালো অভিনয় করছেন। আপনার আসল পরিচয় যখন আমার ল্যাপটপে স্ক্যান হচ্ছিল, তখন আপনি আমার আলমারি খুঁজছিলেন। আপনি আমাকে পাচারকারী ভাবছেন, অথচ আমি সিস্টেমে ঢুকে সিস্টেমের পোকাগুলো পরিষ্কার করছি। আমি পাচারের সাথে যুক্ত থাকলে আজ রহিম আর সুহেল আপনার সাথে খেলতো না। তারা কোনো অন্ধকার গ্যারেজে বন্দি থাকতো। চুপ করো। তোমার কথায় আমি বিশ্বাস করব না। তুমি একজন ক্রিমিনাল। তোমাকে আমি গ্রেপ্তার করবই। গ্রেপ্তার করার আগে একবার ভেবে দেখুন অহনা খান, কেন একজন কোটিপতির সন্তান নিজের পরিচয় মুছে এই নরকে পড়ে আছে? কেন সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজ্জাকার মিরাজের মতো রাঘব বোয়ালদের জেলের গানে টানাতে বাধ্য করলো? আপনি যাকে অপরাধী ভাবছেন সে হয়তো আপনার প্রশাসনের চাইতে বেশি বড়, একাই লড়াই করছে। অহনা স্তব্ধ হয়ে বন্দুকটা ধরে দাঁড়িয়ে রইল। স্বাধীনের কণ্ঠে সেই আত্মবিশ্বাস আর গাম্ভীর্য তাকে দ্বিধায় ফেলে দিল। সে বুঝতে পারছে না সে কি তার জীবনের সবচাইতে বড় অপরাধীকে ধরেছে নাকি কোনো এক মহান যোদ্ধাকে ভুল বুঝছে। কিন্তু স্বাধীনের ওই গোপন কক্ষের তথ্যগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তুমি যদি নির্দোষ হও তবে চলো আমার সাথে। আইনের কাছে সব প্রমাণ করো। আইন? যে আইন মিরাজের পকেটে থাকে সে আইনের কাছে আমি যাব না। আমি নিজেই নিজের আইন। আপনার কাছে দুটো পথ আছে অহনা, হয় আমাকে গুলি করুন, নাহলে আমার পাশে দাঁড়িয়ে এই শহরের অন্ধকারটা দিয়ে ফেলুন। সিদ্ধান্ত আপনার। স্বাধীন অহনার চোখের দিকে স্থির তাকিয়ে রইল। ঘরের ভেতরের পরিবেশটা এখন বিস্ফোরক। অহনাকে ট্রিগার টিপবে নাকি স্বাধীনের হাত ধরবে? আন্ডারওয়ার্ল্ডের দাবার বোর্ডে এখন সবচাইতে বড় চালটি দেওয়ার সময় এসেছে। স্বাধীনের গোপন কক্ষে বাতাসের গোপন ভাবটা যেন কাটছেই না। অহনার হাতের রিভলভারটি এখনও স্বাধীনের বুকের দিকে তাক করা। দুজনের চোখে চোখ, মাঝখানে এক বিশাল সন্দেহের দেয়াল। স্বাধীন খুব শান্তভাবে অহনার দিকে তাকিয়ে আছে, যেন সে ট্রিগার টিপার অপেক্ষায়। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না স্বাধীন। কোটিপতির ছেলে হয়ে এতিমখানায় পড়ে থাকা কোনো সেবার কাজ হতে পারে না। তুমি নিশ্চয়ই বড় কোনো চাল চালছো। তোমার এই হার্টটেক রুম প্রমাণ করে তুমি দেশের সাইবার সিকিউরিটির জন্য হুমকি। অহনা সাহেবা, আপনি চশমা দিয়ে জগৎ দেখেন, তাই আপনার দৃষ্টি ঝাপসা। আমি যদি দেশের হুমকি হতাম তবে এতক্ষণে আপনার সাইবার ক্রাইম ব্রাঞ্চের হেডকোয়ার্টার ডার্ক ওয়েবে নিলাম হয়ে যেত। আমি সিস্টেমের বন্ধু, কিন্তু অন্যায়ের জম। ঠিক সেই মুহূর্তে অহনার পকেটে থাকা বিশেষ এনক্রিপ্টেড ফোনটি উচ্চ শব্দে বিপ করে উঠল। অহনা এক হাত দিয়ে বন্দুক ধরে রেখে অন্য হাতে ফোনটা বের করলো। স্ক্রিনে একটা রেড অ্যালার্ট মেসেজ ভাসছে। অহনার চোখের মনি স্থির হয়ে গেল। অসম্ভব। মিরাজ আর রাজাক তো জেলে, তাদের নেটওয়ার্ক তো ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে আবার সিটি পোর্ট থেকে পাচারের সিগন্যাল আসছে কেন? মেসেজ এসেছে, টার্গেট মুভ টু কন্টেনার নং 343, শিপমেন্ট স্টার্ট ইন 30 মিনিটস। আমি জানতাম সাপকে মারলেও তার বিষয়ের থলিটা থেকে যায়। অহনা সাহেব, এখন ঝগড়া করার সময় নেই। ওই কন্টেইনার পোর্টে পৌঁছাতে হলে আমাদের 20 মিনিটের মধ্যে বের হতে হবে। আপনি কি পুলিশের ব্যান্ড রাখবেন, নাকি আমার সুপার বাইকের পেছনে বসে সত্যিকারের অ্যাকশন দেখবেন? অহনা কয়েক সেকেন্ড স্বাধীনের চোখের দিকে তাকালো। সে বুঝতে পারলো একা গিয়ে এই পাচার রোধ করা তার পক্ষে সম্ভব নয়। সে বন্দুকটা নামিয়ে পকেটে রাখলো। চলো, কিন্তু মনে রেখো এটা কোনো ক্ষমা নয়। এটা শুধু ওই নিষ্পাপ বাচ্চাদের বাঁচানোর জন্য একটা সমঝোতা। এতিমখানার নিস্তব্ধতা ভেঙে স্বাধীনের সুপার বাইকটি বাতাসের বেগে বেরিয়ে গেল। শহরের অলিগলি পেরিয়ে তারা যখন সিটি পোর্টে 343 নম্বর কন্টেইনারের সামনে পৌঁছালো,
তখন চারদিক নিঝুম। কিন্তু হঠাৎ তারা দেখতে পেল একদল সশস্ত্র লোক ছোট ছোট কিছু বাচ্চাদের কন্টেনারে তুলছে, আর তাদের তদারকি করছে এক রহস্যময় নারী। তার পরনে কালো চশমার লম্বা কোট, ঠোঁটের রক্তলাল লিপস্টিক আর হাতে একটি রূপালী রিভলভার। সে আর কেউ নয়, মিরাজের একমাত্র বোন মীরা। জলদি কর, আমার ভাই মিরাজকে যারা জেলে পাঠিয়েছে তাদের আমি পথের ভিখারি বানিয়ে ছাড়বো। এই শিপমেন্টটা গেলেই বিদেশের ক্লায়েন্টদের কাছ থেকে আমাদের সব লস রিকভার হয়ে যাবে। মনে রাখিস, মিরাজ জেলে থাকলেও মীরা এখনো জানতো। স্বাধীন আর অহনা কন্টেইনারের আড়ালে লুকিয়ে সব দেখছিল। অহনা যখন তার ব্যাকআপ ফোর্সকে কল দিতে যাচ্ছিল, স্বাধীন তার হাত চেপে ধরল। দেরি হয়ে যাবে অহনা, মীরার লোকেরা তৈরি। ওরা আমাদের আওয়াজ পেলেই বাচ্চাদের উপর গুলি চালাবে। আমাদের নিঃশব্দে অপারেশন চালাতে হবে। আপনি বাম দিক দিয়ে কভার দিন, আমি সরাসরি মীরার সামনে যাচ্ছি। তুমি কি পাগল হয়েছো? ওরা সংখ্যায় অনেক বেশি। মনে রাখবেন অহনা খান, আপনি একজন অফিসারের সাথে নয়, আন্ডারওয়ার্ল্ডের কিংসের সাথে কাজ করছেন। জাস্ট ওয়াচ মি। স্বাধীন এক লাফে মীরার সামনে গিয়ে দাঁড়ালো, তার হাতে সেই পরিচিত লোহার চেন। মীরা অবাক হয়ে তাকালো। সে কল্পনাও করতে পারেনি এই মাঝরাতে কেউ তাদের আস্তানায় হানা দেবে। কে তুই? আমাদের কাছে বাধা দেওয়ার সাহস কার হলো? মীরা, তোমার ভাইয়ের পরিণতি দেখেও তোমার শিক্ষা হয়নি? এতিমদের রক্ত দিয়ে ব্যবসা করা তোমাদের বংশগত রোগ মনে হয়। আজ সেই রোগের শেষ চিকিৎসা আমি করব। ধর ওকে, গুলি কর, কেউ যেন জানতো না বাজে। সাথে সাথে শুরু হলো ভয়ঙ্কর গোলাগুলি, কিন্তু অহনা খুব নিপুণভাবে আড়াল থেকে একের পর এক লক্ষ্যভেদ করতে লাগলো। স্বাধীন চিতার মতো ক্ষিপ্রতায় মীরার বডিগার্ডদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার চেইনের প্রতিটি আঘাতে মীরার লোকেরা মাটিতে লুটিয়ে পড়ছিল। মীরা পালানোর চেষ্টা করতেই অহনা তার সামনে গিয়ে দাঁড়ালো। হ্যান্ডস আপ মীরা, আমি সাইবার ক্রাইম ব্রাঞ্চের হেড অহনা। তোমার রাজত্বের অবসান আজ এখানেই। মীরা তার রিভলভার তাক করলো অহনার দিকে, কিন্তু মুহূর্তের মধ্যে স্বাধীনের চেনটা মীরার হাত পেঁচিয়ে ধরল। চাবুকের মতো টানে রিভলভারটি ছিটকে সাগরে পড়ে গেল। স্বাধীন ধীর পায়ে মীরার সামনে গিয়ে দাঁড়ালো। মিরাজের বোন হিসেবে ভেবেছিলে বেঁচে যাবে? বাচ্চাদের জীবন নিয়ে খেলার মাসুল আজ দিতেই হবে। স্বাধীন, পুলিশ আসছে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। মীরাকে আমি হ্যান্ডেল করছি। ধন্যবাদ অহনা, তবে মনে রাখবেন সত্যিটা ফাইলের চেয়েও অনেক বড়। আজ আপনি নিজ ঠকে দেখলেন আমি অপরাধীদের সাথী নই, তাদের ধ্বংস কারণ। পুলিশ পৌঁছানোর আগে স্বাধীন অন্ধকারের সাথে মিশে গেল। অহনা কন্টেনার থেকে বাচ্চাদের উদ্ধার করলো। মীরাকে হাতকড়া পরিয়ে যখন গাড়িতে তোলা হচ্ছিল, তখন অহনা পোর্টের অন্ধকারের স্বাধীনের বাইকে চলে যাওয়ার শব্দ শুনল। তার মনে এখন স্বাধীনের প্রতি হাজারো প্রশ্ন। এই রহস্যময় ছেলেটি কি শুধুই এক জেদি যোদ্ধা, নাকি আরো বড় কোনো লক্ষ্যের পথ সে হাঁটছে? অহনা মনে মনে বলল, স্বাধীন, তুমি যেই হও, আজ থেকে আমাদের পথ এক হয়ে গেল। মীরার গ্রেপ্তারি আর বাচ্চাদের উদ্ধারের পর এতিমখানায় আজ অন্যরকম এক সকাল। অহনা এখনো এতিমখানায় রয়ে গেছে, তার চোখে মুখে হাজারো প্রশ্ন। সে বারবার স্বাধীনের সেই গোপন ফাইলের ছবিগুলোর কথা ভাবছে। রফিক সাহেব আর রহিমরা ডাইনিং হলে সকালে নাস্তা করছিল। এমন সময় এতিমখানার প্রধান ফটকের সামনে এসে থামলো 3টি রাজকীয় কালো লিমুজিন গাড়ি। গাড়ির সামনে দামি পতাকাবাহী স্ট্যান্ড এবং বডিতে রাজকীয় সিলমোহর দেখে এতিমখানার সবার হাত থেকে রুটি পড়ে গেল। গাড়ি থেকে নামলেন একদল সশস্ত্র বডিগার্ড। তারা দুই সারিতে দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করলো। এরপর মাঝখানের গাড়ি থেকে নেমে এলেন স্বাধীনের বাবা এবং স্বাধীনের মা। স্বাধীনের বাবার চোখে মুখে আভিজাত্যর তেজ, পরনে দামি কোট যার গাম্ভীর্য পুরো এলাকাকে স্তব্ধ করে দিচ্ছে। আর স্বাধীনের মায়ের চোখে জল, তিনি অস্থির হয়ে গাড়ি থেকে নামলেন। ও মামা, এনারা কারা? এত বড় বড় মানুষ আমাদের এই ভাঙা এতিমখানায় কেন? স্বাধীন তখন বারান্দায় দাঁড়িয়ে শান্তভাবে চা খাচ্ছিল। সে সিঁড়ি দিয়ে নেমে এলো। তার পরনে এখনো সেই সাধারণ তালিমারা পাঞ্জাবি, কিন্তু নিজের বাবাকে সামনে দেখে স্বাধীনের চোয়াল শক্ত হয়ে গেল। স্বাধীনের মা দৌড়ে এসে স্বাধীনকে জড়িয়ে ধরলেন। বাবা, আমার আদরের স্বাধীন, কতদিন তোকে দেখিনি। এই ধুলোবালির মধ্যে তুই নিজেকে এভাবে লুকিয়ে রেখেছিস কেন? আমাদের ছেড়ে আসলি বাবা? যথেষ্ট হয়েছে শারিয়ার স্বাধীন। মিরাজ, রাজ্জাক আর মীরা, তোর হাতে সবাই এখন শিখরে। তোর মিশন সফল। এখন নিজের রাজপ্রাসাদে ফিরে চল।
এই শহরের মানুষ জানুক, যে ছেলেকে এতিম ভেবে অবজ্ঞা করেছে সে হচ্ছে এই শহরের সবচেয়ে বড় বিজনেস আইকন আর আন্ডারওয়ার্ল্ডের আসল হর্তাকর্তা, শাহরিয়ার স্বাধীন। পুরো এতিমখানায় যেন বজ্রপাত হলো। রফিক সাহেব স্থবির হয়ে দাঁড়িয়ে রইলেন। মুন্নার হাতে মার খাওয়া সেই সাধারণ ছেলেটা আসলে আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার শাহরিয়ার স্বাধীন। সবার মধ্যে এক তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল। যারা এতদিন স্বাধীনকে তুচ্ছতাচ্ছিল্য করেছে তারা ভয়ে কাঁপতে শুরু করলো। তারা বুঝতে পারলো তারা সাধারণ কোনো ছেলের সাথে নয়, বরং এক জীবন্ত আগ্নেয়গিরির সাথে বাস করছিল। মামা, আপনি শাহরিয়ার স্বাধীন? আপনি কোনো এতিম না? আমাদের সাথে এতদিন নাটক করেছেন, আন্ডারওয়ার্ল্ডের লোক হয়ে আপনি এখানে কেন? রফিক ভাই, পুরোটা নাটক ছিল না। আমি পুরো অপরাধ চক্রকে ভিতর থেকে ধ্বংস করতে চেয়েছিলাম। এই এতিমখানাকে যারা ড্রাগস আর পাচারের আখড়া বানিয়েছিল তাদের সমূলে উপড়ে ফেলার জন্য আমাকে এতিম সাজতে হয়েছে। আমি যদি নিজের ক্ষমতা নিয়ে আসতাম তবে শয়তানরা আগে সতর্ক হয়ে যেত। মিস্টার শাহরিয়ার স্বাধীন, আপনার বাবা মা এখানে আসে আমার সব প্রশ্নের উত্তর মিলে গেল, কিন্তু আপনি কেন নিজের জীবনে ঝুঁকি নিলেন? না, আমি চেয়েছিলাম এতিমদের চোখের পাড়ে মোছার জন্য কারো ওপর নির্ভর না করে নিজেই লড়াই করতে। আজ রাজ্জাক মিরাজ শেষ, এই এতিমখানা এখন থেকে আমার ব্যক্তিগত তত্ত্বাবধানে থাকবে। এতিমখানার ছোট ছোট বাচ্চারা স্বাধীনকে ঘিরে ধরল। তারা আতঙ্কে থাকলেও স্বাধীনের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা ফুটে উঠল। তারা আজ বুঝতে পেরেছে তাদের বড় ভাই আসলে সাধারণ কেউ নয়, সে এক বিশাল সাম্রাজ্যের মালিক। রফিক সাহেব আবেগে স্বাধীনের পা ছুঁতে চাইলেন, কিন্তু স্বাধীন তাকে থামিয়ে দিল। মামা, আমাদের মাফ কইরা দেন। আমরা আপনারে কত ছোট ভেবেছি, অথচ আপনি আমাদের লাইগা নিজের জীবন বাজি রাখছেন। আমি ধন্য মামা। স্বাধীন, গাড়ি রেডি, তোর মা তোর জন্য ছটপট করছে। এবার নিজের সিংহাসনে ফিরে চল, বাকি সব ব্যবস্থা আমার সিকিউরিটি ফোর্স সামলিয়ে নিবে। আমি যাব বাবা, তবে এই এতিমখানার ভুল আজ থেকে বলে যাবে। রহিম, সোহেল, তোরা কেউ আর এতিম নস, তোরা আজ থেকে শাহরিয়ার স্বাধীনের ভাই। স্বাধীন তার মায়ের হাত ধরে গাড়িতে গিয়ে বসলো। যাওয়ার সময় সে একবার পেছনে ফিরে এতিমখানার দিকে তাকালো। যে মলিন পাঞ্জাবিটা সে পরেছিল সেটা এখন তার আভিজাত্যর কাছে তুচ্ছ। গাড়িগুলো যখন ধুলো উড়িয়ে স্টার্ট দিল তখন পুরো এতিমখানার ছেলেরা কৃতজ্ঞতায় আর আতঙ্কে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তারা আজ দেখলো অন্ধকার জগতের রাজা কিভাবে তাদের জন্য দেবদূত হয়ে এসেছিল। অহনা পোর্টে গিয়ে দাঁড়ালো। তার কানে এখনো স্বাধীনের সেই রাজকীয় কণ্ঠস্বর বাজছে। শাহরিয়ার স্বাধীন নামটা এখন পুরো শহরের প্রতিটি অপরাধীর মনে কাপড় ধরিয়ে দেবে। শহরের সবচাইতে উঁচু পাহাড়ের ওপর অবস্থিত স্বাধীনের রাজকীয় ম্যানশন, চারিদিকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়, অত্যাধুনিক অস্ত্র হাতে ব্ল্যাক কমান্ডোরা পাহারায় নিযুক্ত। আজ এই প্রাসাদে এক বিশাল উৎসবের আয়োজন। বড় বড় মন্ত্রী, আমলা আর প্রভাবশালী ব্যবসায়ীরা ভিড় করেছেন, কিন্তু সবার চোখ মুখে এক অদ্ভুত আতঙ্ক, কারণ তারা জানেন তারা আজ নিমন্ত্রিত হয়েছেন আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র অধিপতি স্বাধীনের প্রাসাদে। প্রাসাদের মূল হলরুমের বিশাল দরজাটা শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকলো স্বাধীন, পরনে নিখুঁত কালো ট্যাক্সিডো, চুলে জেল দেওয়া আর চোখে সেই চিরচেনা শীতল দৃষ্টি। তার হাঁটার ছন্দে এক রাজকীয় অহংকার, প্রতিটি পদক্ষেপে যেন পুরো শহর কেঁপে উঠছে। সে মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিল। আপনারা আজ এখানে এসেছেন আমার জয় দেখতে। মিরাজ, রাজ্জাক আর মীরাটা ভেবেছিল তারা এই শহর চালাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এই শহরের মাটির নিচে কার রাজত্ব চলে। আমি যখন এতিমখানায় তালি মারা পাঞ্জাবি পরে থাকতাম তখন তারা আমাকে অবজ্ঞা করত। আজ তারা অন্ধকার জেলে পড়ছে। মনে রাখবেন, শাহরিয়ার স্বাধীন দান করতে জানে, কিন্তু কেউ তার এলাকায় ঢুকে দাদাগিরি করলে তাকে কবর দিতেও সে দ্বিধা করে না। হলের ভিতর পিনপত নীরবতা। স্বাধীনের এই ভয়ঙ্কর ভঙ্গি দেখে বাঘা বাঘা ব্যবসায়ীরাও ঘাবছেন। ঠিক সেই সময় হলরুমের অন্য প্রান্ত দিয়ে হেঁটে এলেন এক অপূর্ব সুন্দরী নারী, পরনে গাঢ় নীল রঙের শাড়ি, চোখে সেই একই তেজ, অহনা খান। সাইবার ক্রাইম ব্রাঞ্চের হেড আজ আর পুলিশ অফিসার নয়, আজ সে স্বাধীনের পাশে দাঁড়াতে এসেছে। মিস্টার শাহরিয়া স্বাধীন, আপনার এই দম্ভ কি সবসময় থাকবে, নাকি মাঝে মাঝে সাধারণ মানুষের মতো হাসবেনও? না, বাঘ যখন শিকার শেষ করে তখন সে একটু হাসতে পারে, তবে এই হাসিটা শুধু আপনার জন্য বরাদ্দ, বাকি দুনিয়ার জন্য শাহরিয়ার স্বাধীনের এই তেজটাই যথেষ্ট।
স্বাধীন অহনার হাত ধরল। এই দৃশ্য দেখে পুরো হলরুমে গুঞ্জন শুরু হলো। অপরাধ জগতের রাজা আর আইনের রক্ষক আজ হাত মিলিয়েছে। আমি জানি তোমার পরিচয় অনেক ভয়ঙ্কর। আমি জানি তোমার একটা ইশারায় এই শহরের নেটওয়ার্ক স্তব্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমি এটাও জানি এই কঠিন হৃদয়ের আড়ালে একটা মন আছে যে এতিমদের জন্য নিজের জীবন বাঁচিয়ে রাখতে পারে। তাই তো আমি শাহরিয়া স্বাধীনের এই অন্ধকার জগৎটাকে আপন করে নিলাম। আমার পাশে থাকতে হলে কলেজা লাগে অহনা, কারণ আমার শত্রুরা সবসময় ওত পেতে থাকে। তবে কথা দিচ্ছি, শাহরিয়ার স্বাধীনের ছায়া যে থাকবে, স্বয়ং যমদূত তার কাছে আসার আগে 10 বার ভাববে। স্বাধীন অহনার কপালে আলতো করে চুমু খেলো। ঠিক সেই সময় হলের বড় স্ক্রিনে দেখা গেল সেই এতিমখানার দৃশ্য। রফিক সাহেব, রহিম আর সোহেলরা এখন এক আধুনিক এবং নিরাপদ ভবনে পড়াশোনা করছে। তারা সবাই হাত দাঁড়িয়ে স্বাধীন আর অহনাকে শুভেচ্ছা জানাচ্ছে। শাহরিয়ার স্বাধীন মামা, আপনারা সুখী হন। আপনার পরিচয় যাই হোক, আমাদের কাছে আপনি সবসময় আমাদের সেই বড় ভাই স্বাধীন হয়েই থাকবেন। স্বাধীন মুচকি হাসলো। তার সেই সাধারণ এতিমের জীবন আজ পেছনে পড়ে আছে, কিন্তু সে তার অতীতকে ভোলেনি। সে এখন এই শহরের হিরো আর ভিলেনের এক অদ্ভুত মিশ্রণ। একদিকে সে দয়ালু দাতা, অন্যদিকে অবাধ্য গ্যাংস্টার। রাত বাড়তে লাগলো। প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে স্বাধীন আর অহনা পুরো শহরের নিয়ন আলোর দিকে তাকিয়ে রইল। স্বাধীন তার পকেটে থাকা লাইটার দিয়ে একটা দামি সিগার জ্বালালো। ধোঁয়া ছেড়ে আকাশের দিকে তাকিয়ে সে মনে মনে ভাবল, গল্পটা এখানেই শেষ নয়, এটা তো কেবল তার সাম্রাজ্যের সূচনা। অহনা স্বাধীনের কাঁধে মাথা রাখলো। তারা দুজনেই জানে আগামীর পথটা আরো রোমাঞ্চকর হবে। অন্ধকার জগতের সম্রাট আজ তার রানীকে খুঁজে পেয়েছে। রাত তখন গভীর। শাহরিয়ার ম্যানশনের বিশাল বাগানের মাঝখানে থাকা কাচের তৈরি ওপেন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে স্বাধীন। হাতে তার দামি সিগার, চোখে আকাশের সেই রূপালী চাঁদ। আজ তার পরনে সিল্কের একটি কালো শার্ট, যার উপরের দুটো বোতাম খোলা। বাতাসের ঝাপটায় তার চুলগুলো অবিন্যস্তভাবে কপালে এসে পড়ছে। ঠিক তখনই পেছন থেকে একজোড়া কোমল হাত তাকে জড়িয়ে ধরল। চন্দনের মিষ্টি সুবাসে স্বাধীন বুঝতে পারল তার রানী অহনা চলে এসেছে। শহরের সবচাইতে শক্তিশালী মানুষটি আজ চাঁদের দিকে তাকিয়ে এত কি ভাবছে? আপনার রাজ্যেতে কি কোনো নতুন শত্রুর ছায়া পড়েছে? যখন শাহরিয়ার স্বাধীন একা থাকে তখন সে পুরো শহরের খবর রাখে, কিন্তু যখন তুমি পাশে থাকো না, তখন আমার এই সাম্রাজ্য, এই ক্ষমতা, সব কিছু আমার কাছে মূল্যহীন মনে হয়। আমি শুধু ভাবছিলাম, এই এতিমখানার ছেঁড়া খাতায় শুয়ে থাকা স্বাধীন কি কোনোদিনও ভেবেছিল যে তার জীবনে তোমার মধ্যে এক টুকরো আলো আসবে? অহনা স্বাধীনের সামনে এসে দাঁড়ালো। চাঁদের আলো অহনার ফর্সা মুখে পড়ে এক মায়াবী আভা তৈরি করেছে। স্বাধীন সিগারটা পাশে রেখে অহনার দুই কাঁধে হাত রাখলো। তার স্পর্শে অহনার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আপনি তো অনেক নিষ্ঠুর শাহরিয়া স্বাধীন। পুরো শহর আপনার নামে কাঁপে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এই পাথরের মতো কঠিন মানুষটার ভেতরে একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে আছে, যে শুধু একটু ভালোবাসা আর আশ্রয় চায়। শাহরিয়ার স্বাধীন কারো কাছে মাথা নত করে না হয় না, কিন্তু তোমার এই চোখের গভীরতায় আমি বারবার হেরে যাই। তুমি যখন আমার পাশে থাকো তখন মনে হয় আমার এই অন্ধকার জগৎটা নীল জ্যোৎস্নায় ভরে গেছে। স্বাধীন আলতো করে অহনার গাল ছুঁয়ে দিল। তার হাতের সেই শক্ত আঙুলগুলো এখন অহনার ত্বকে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছে। সে অহনাকে আরও কাছে টেনে নিল। তাদের মাঝখানের দূরত্ব এখন কেবল এক ফালি বাতাসের। আমাকে একটা কথা দিন শাহরিয়া স্বাধীন, এই ক্ষমতার নেশা যেন আমাদের মাঝখানে কোনো দিন দেয়াল হয়ে না দাঁড়ায়। আমি আপনাকে চেয়েছি, আপনার এই গ্যাংস্টার ইমেজ বা সম্পদকে নয়। আমার জান দিয়ে আমি তোমায় আগলে রাখবো না। এই দুনিয়ার কোনো বুলেট বা কোনো ষড়যন্ত্র তোমার কুশাগ্র স্পর্শ করতে পারবে না। শাহরিয়ার স্বাধীন যে হাত একবার ধরে, সে হাত সে কবরের ওপার পর্যন্ত নিয়ে যায়। আজ এই চাঁদের নিচে আমি কথা দিচ্ছি, তুমি আমার একমাত্র দুর্বলতা এবং তুমি আমার সবচেয়ে বড় শক্তি। সাথের নিচে হয়ে অহনার কপালে এক দীর্ঘ চুমু আঁকল। বাগানের ফোয়ারা থেকে জল পড়ার শব্দ আর ছিচি পোকার ডাক যেন তাদের এই মুহূর্তটাকে এক মোহনায় সুর দান করল। স্বাধীন অহনাকে পাজাগোলা করে তুলে নিল। অহনা লজ্জা পেয়ে তার মুখটা স্বাধীনের প্রশস্ত বুকে লুকিয়ে ফেলল। লোকে শুনলে কি বলবে?
আন্ডারওয়ার্ল্ডের সম্রাট আজ এত রোমান্টিক হয়ে গেছেন। হুম হুম। লোকে আমাকে যমদূত হিসাবে জানে অহনা, তাদের কাছে আমি এমনই থাকবো, কিন্তু তোমার জন্য আমি শুধুই তোমার স্বাধীন। আজ রাতটা শুধু আমাদের, কোনো পুলিশ নয়, কোনো গ্যাংস্টার নয়, শুধু দুটো আত্মার মিলন। স্বাধীন অহনাকে নিয়ে ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে গেল। বাইরের নীল জোছনা তখন সাক্ষী হয়ে রইল এক কঠোর রাজার হৃদয়ে থাকা কোমল ভালোবাসার। শাহরিয়ার স্বাধীন প্রমাণ করে দিল, যে হাত অস্ত্র চালাতে জানে সে হাত আগলে রাখতেও জানে। সমাপ্ত।